আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের শিডিউল ভুক্ত যে ক্লাসগুলো ছিল, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। জাস্ট আমাদের আর তিনটা ক্লাস বাকি আছে। তো আমরা মোটামুটি একটা দলিল খতিয়ান চেনার জন্য বা দলিল খতিয়ান গুলো কোন আইন দ্বারা তৈরি হয় সেগুলো সম্পর্কে কিন্তু আমরা অলরেডি বেসিক ধারণাটা নিয়েছি। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা সচিত্র বিভিন্ন দলিল চিনবো, খতিয়ান চিনবো। আশা করি অলরেডি আপনারা পিডিএফটা পেয়ে গেছেন। তো যারা এখনো পিডিএফটা নিতে পারেন নাই, আমরা ইমেলে পাঠিয়ে দিব, আপনারা সেখান থেকে নিতে পারবেন। তো দেরি না করে ক্লাসটা আমরা শুরু করি। আর ক্লাসের শেষে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেনই তো, এখন আর তো হাত উঠায় লাভ নাই। যদি কারো না শোনা যায়, আপনি জাস্ট এক্সিট করে আরেকবার আপনার নেটওয়ার্কটা চেক করে দেখেন, তারপরে আবার জয়েন করেন, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে। আর না হলে আমাদের যে ভিডিওগুলো রেকর্ড করা থাকে, আপনি চাইলে পরবর্তীতেও দেখে নিতে পারবেন, সেটাতে সমস্যা কিন্তু হবে না। তো যাই হোক, আমরা প্রথমে দেখব দলিলের অংশ, পরবর্তীতে আসবো আমরা খতিয়ানের অংশ, যে আসলে আমাদের দলিলটা এবং খতিয়ানটা কোনটা কিভাবে আমরা করতেছি। প্রথমে আমরা চলে যাই দলিল। তো এই দলিলের জন্য কি কি প্রয়োজন সেইগুলো তো আমরা সম্পত্তি ট্রান্সফার ও প্রপার্টি অ্যাক্টের মধ্যে দেখেছি। এটা ছাড়া স্ট্যাম্প অ্যাক্টে দেখেছি, এটা ছাড়া রেজিস্ট্রেশন আইনেও দেখেছি যে আসলে একটা দলিল কোন কাগজে লেখা হবে, দলিলটা কত প্রকারের হতে পারে। তো বাস্তবে যখন আমরা দেখব তখন আরো নানা প্রকার জিনিস কিন্তু আমাদের সামনে আসবে। তো সেটার জন্যই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ট্রাই করব। তো সহজে যদি আমরা এক কথায় আপনাদেরকে বলতে চাই যে আসলে দলিল জিনিসটা কি, যেটাকে আমরা দলিল বলতেছি, তো আমরা বলতে পারি যে কোনো একটা কাগজে লিখিত এবং পক্ষ অথবা পক্ষদ্বয় কর্তৃক যেটা হবে সিগনেচার কৃত যে কোনো জিনিস যেটা থাকবে, সেটাই হচ্ছে যে দলিল। তো যাই হোক, আশা করি যারাই জয়েন করতেছেন অলরেডি জানেন, পারমিশনটা অফ করে দিলেই ভালো। তো আসলে পারমিশন দেওয়া থাকলেই সমস্যা। তো তাহলে আমরা দলিল বলতেছি সেটাই, যেটা একটা কাগজের মধ্যে লিখিত হবে, পক্ষ অথবা পক্ষদ্বয়, একজন হতে পারে, এক পক্ষ হতে পারে, অথবা উভয় পক্ষ হতে পারে। উভয় পক্ষ দ্বারা যদি কোনো দলিলে সিগনেচার করা হয়, যদি কোনো কাগজে সিগনেচার করা হয়, সেটা যদি নির্দিষ্ট ফরম্যাটে যদি থাকে এবং সেই ফরম্যাটটা কমপক্ষে দুইজন সাক্ষী, তার মানে দলিলে 3 জন 4 জন 10 জন সাক্ষী হইতে পারে, কমপক্ষে 2 জন সাক্ষী দ্বারা প্রত্যায়িত যদি হয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আইন দ্বারা সেগুলো রেজিস্ট্রিকৃত হতে হয়, তখনই আমরা তাকে বলতেছি দলিল। তো সাধারণত আমরা দুই প্রকারের দলিল পাবো। যেমন হচ্ছে একটাকে আইনের ভাষায় বলে ডিড পোল, যেটা হচ্ছে যে এক পক্ষ দ্বারা সম্পাদিত। যেমন আপনি যদি উইল করেন, ওসিয়ত করেন, সেখানে সাক্ষীর প্রয়োজন হয় না, অপর পক্ষের প্রয়োজন হয় না। তো এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে একটা ডিড পোল, যেটা এক পক্ষ। অথবা আপনি যদি কোনো মুক্তিপত্র নাদাবি পত্র করেন যে আপনার ওই সম্পত্তিতে আপনার কোনো অধিকার নেই, সেটাও এক প্রকারের আমাদের ডিড পোলের মতো, হচ্ছে যে আপনি এককভাবে সিগনেচার করলেন। আর দ্বিতীয় প্রকারের দলিল যেটা, সেটা হচ্ছে ইনডেনচার। এটা হচ্ছে উভয় পক্ষ দ্বারা সম্পাদিত হয়, অর্থাৎ আমরা যদি কোনো বায়নামা করি, সেখানে উভয় পক্ষের সিগনেচারের প্রয়োজন হবে। এটা ছাড়া বর্তমানে যে সমস্ত দলিল আসতেছে, যেমন আমরা যদি সাবকবলা বলি, যদিও আইনগতভাবে কি প্রয়োজন নেই, যিনি গ্রহণ করেন তার সিগনেচারের প্রয়োজন নাই, তবে বাস্তব যে ফরম্যাট গুলা সরকার জারি করেছে, সেক্ষেত্রে যেটা হয়, যিনি সম্পত্তি ক্রয় করেন ওনাকেও সিগনেচারটা করতে হয়। তো এতটুকুই আমরা জানবো, দলিল দুই প্রকার হইতে পারে, এক পক্ষ দ্বারা সম্পাদিত অথবা উভয় পক্ষ দ্বারা সম্পাদিত। এখন আমরা যে দলিল বলবো, দলিলগুলোর বিভিন্ন রকম যে নাম আছে সেগুলো আমরা জানবো। যেমন আমরা যাকে কবলা বলি, এই কবলাটাকে অঞ্চলভেদে খাস কবলা, কোথাও খোস কবলা, কোথাও বিক্রয় কবলা বা সেল ডিড বলা হয়। তো এই নামগুলো আপনি জেনে রাখবেন। আপনি যেই সাব রেজিস্ট্রেশন অফিসে দলিল তল্লাশি করবেন বা দলিল লিখতে যাবেন, আপনার অঞ্চলের উপর ভিত্তি করে আপনি সেই দলিলের উপর ফরম্যাটের মধ্যে সেখানে দলিলের প্রকৃতি জায়গায় আপনি লিখে দিতে পারেন কবলা, অথবা খাস কবলা, খোস কবলা, বিক্রয় কবলা, অথবা সেল ডিড, যেটা আপনার খুশি। এখন এই কবলা কি, এটা আমরা অলরেডি পড়েছি, ট্রান্সফার প্রপার্টি একটা 54 ধারা আমরা অলরেডি পড়েছি, আপনারা সেখান থেকে দেখে নিবেন। সহজ কথা হচ্ছে, টাকার বিনিময়ে যদি আপনি কোনো মালিকানা হস্তান্তর করেন, সেটাই হচ্ছে বিক্রি। তো এখন আসি আমরা, দ্বিতীয়টা হচ্ছে বায়নামা দলিল। তো এটা আমরা অলরেডি জানি বায়নামা দলিলটা কি, যে সম্পত্তি বিক্রি যে চুক্তিনামা, এটাও আমরা ট্রান্সফার প্রপার্টি একটা পড়েছি, রেজিস্ট্রেশন আইনে 17 ক ধারা কিন্তু পড়েছি, যে দলিলে মেয়াদ থাকবে, মেয়াদ না হলে 6 মাস,
আর যখন আপনার এইরকম বায়নাকৃত সম্পত্তি কারো কাছে কি করা যাবে না, বিক্রি করা যাবে না। তাহলে আমরা প্রথমে সাবকবলাটা পেলাম, এখন পাচ্ছি আমরা যে বায়নামা দলিল, বা এটাকে আমরা বলতে পারি যে সম্পত্তি ব্যক্তির চুক্তিনামা বা কন্ট্রাক্ট টু সেল বা কন্ট্রাক্ট ফর সেল, যেটাই আপনি লিখেন তাতে কোনো সমস্যা নেই। তারপরে চলে আসি আমরা মুসলিম সম্প্রদায়ের একটা দলিল পাবো, যেটাকে আমরা হেবা দলিল বলি। হেবা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে, একটা কথা মনে রাখবেন, হেবাটা আমরা অনেকেই কনফিউশনে চলে যাই যে কোনটা দান হবে কোনটা হেবা হবে। আপনি যদি এটাকে ইংলিশে ট্রান্সলেট করেন, গিফটের কথাটা চিন্তা করেন, যেমন আমার এই মোবাইলটা আছে, এখন আমি যদি এটা আপনাকে গিফট করি, তো এটা আপনি যদি মুসলিম হন তাহলে এটাই হচ্ছে একটা হেবা। মানে হচ্ছে আমি কোনো বিনিময় নিলাম না, একদম নিজ ইচ্ছায় স্বেচ্ছায় আপনাকে মোবাইলটা দিয়ে দিলাম, গিফট করলাম, তো এটাকে আমরা মুসলিম আইনে বলতেছি এটা হচ্ছে হেবা। তো এখন আপনার এই মোবাইলটা যেমন আপনি যে কাউকে দিতে পারেন, কোনো কিন্তু রেস্ট্রিকশন নেই, আপনার পরিচিত অপরিচিত, বাড়ির লোক বাইরের লোক, মসজিদ মন্দির মাদ্রাসা, আপনি হেবাটাও যেই কোনো জায়গায় করতে পারেন। তবে হেবার মধ্যে একটা রেস্ট্রিকশন হচ্ছে, ইসলামের বিরুদ্ধে ব্যবহৃত হবে এমন কোনো ব্যক্তি, এমন কোনো সম্প্রদায়, এমন কোনো প্রতিষ্ঠানে আপনি হেবা করতে পারবেন না। এখন এই হ্যাপাটা আমরা জানি নির্দিষ্ট কয়েকটা সম্পর্কের মধ্যে করা যায়, আসলে বিষয়টা এমন না। হ্যাপা আপনি যে কাউকে করতে পারেন, তবে যখন আপনি ওই দলিলটা রেজিস্ট্রেশন করতে যাবেন তখন যায় একটা ভাগ হয়ে যায়। সরকার বলে যদি আপনি এরকম যে কাউকে হ্যাপা করে দেন, যদি আপনি 100 টাকায় যদি আমরা করে দিই তাহলে সরকার চলবে কিভাবে? তো এই জন্য সরকার যেটি করছে, ফিক্সড মাত্র 15টার মধ্যে সম্পর্কের মধ্যে যদি আপনি গিফট করেন, বলতেছে 100 টাকা, এর বাইরে করলে আমরা তখন আর সেটাকে হ্যাপা বলবো না, আমরা সেটাকে ট্রান্সলেট করে দান দলিল বলবো, এবং সেখানে আপনি খরচ দিবেন। এটাই হচ্ছে পার্থক্য, অন্য কিছু কিন্তু না। তাহলে এটা বুঝলেন যে হ্যাপাটাকে আমরা বুঝবো এটা একটা গিফট বা দান, আপনি যে কাউকে করতে পারেন। তবে যেহেতু দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের খরচের জন্য সরকার নির্দিষ্ট করে দিচ্ছে, যদি আপনি কি করেন, আপনার বাবাকে বা মাকে যদি আপনি দান করেন, বলতেছে সমস্যা নাই, আমরা হেবা ধরে নিলাম। আপনার ভাই এবং বোনকে যদি আপনি কি করেন, দান করেন, বলতেছে আমরা হেবা ধরে নিব। আপনার দাদা দাদি নানা নানি, অর্থাৎ আপনার ঊর্ধ্ব দিকে দুই পুরুষ, যেমন হচ্ছে আপনার পিতা আপনার এক পুরুষ, আপনার দাদা এক পুরুষ, দুই পুরুষ হচ্ছে। একই রকম ভাবে আপনার মায়ের দিকে যদি চিন্তা করেন, আপনার মা হচ্ছে এক পুরুষ, আপনার মায়ের যে বাবা মা আছে তারা এক পুরুষ। তাহলে ঊর্ধ্ব দিকে দুই পুরুষে আপনি যে দানটা করবেন এটাকে আমরা হেবা হিসাবে কল্পনা করব। আপনার নিম্ন দুই পুরুষ মানে আপনার ছেলে এবং মেয়েদের যে ছেলে মেয়ে, এদেরকে আপনি যে দানটা করবেন এটাকে আমরা হেবা হিসেবে কল্পনা করব। আর একটা হচ্ছে বৈবাহিক কারণে স্বামী এবং স্ত্রী পরস্পরের মধ্যে যে দানটা করে, এইটাকে আমরা হেবা হিসাবে কল্পনা করব। তো টোটাল এটা রেজিস্ট্রেশন আইনের 78 ধারার মধ্যে সরকার কি করেছে, অ্যাড করে দিয়ে এই সম্পর্কটা দিয়ে দিয়েছে। তো এর জন্য যখন এই সম্পর্কের মধ্যে আপনি গিফট করবেন, সেটাকেই আপনি 100 টাকায় রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ওই জন্য আমরা বলি যে হেবাটা আপনি 100 টাকায় রেজিস্ট্রেশন করতে পারেন। নর্মাল মুসলিম আইনে আপনি যে কাউকে হেবা করতে পারেন, যেহেতু বর্তমানে রেজিস্ট্রেশন করতে হবে, তাই এই সম্পর্কগুলোর মধ্যে করলেই 100 টাকা সুবিধাটা পাবেন। না হলে আপনি করতে পারবেন, আইনগত কোনো বাধা নাই, আইন বলতেছে সেটা তখন একটা গিফট ডিড বা দানপত্র দলিল হবে, আপনাকে খরচ দিতে হবে। এই হেবা দলিল যখন আমরা রেজিস্ট্রেশন করব, তো আইন বলতেছে যে এখানে জমির দাম যাই হোক তাতে হেবার সাথে কোনো সম্পর্ক নাই, যত কোটি টাকার সম্পত্তি হোক আপনি ওই 100 টাকায় রেজিস্ট্রেশন করাতে পারবেন। এটাই হচ্ছে নর্মাল নিয়ম। তো আশা করি আপনারা মুসলিম আইনে যে হেবা এটা বুঝছেন। তবে এই হেবাতে কোনো কন্ডিশন চলবে না, এই জিনিসটা মনে রাখবেন। আপনি যখন আমাকে একটা গিফট করবেন, আমি যদি আপনাকে মোবাইলটা গিফট করি, কি হবে, এখানে কোনো কন্ডিশন রাখা যাবে না, কোনো শর্ত রাখা যাবে না যে এই কাজটা করার বিনিময়ে সম্পত্তিটা দেওয়া হচ্ছে, অথবা ভবিষ্যতে এই কাজটা করবে এই হিসাবে সম্পত্তিটা দেওয়া হচ্ছে। এইরকম কোনো কন্ডিশন থাকবে না, অর্থাৎ উইদাউট এনি কন্ডিশন, কোনো প্রকার আর কি কন্ডিশন ছাড়াই আপনি একদম দিয়ে দিবেন, কোনো টাকা পয়সা কোনো প্রকার সেক্ষেত্রে আপনি প্রতিদান চাইবেন না, তখনই আমরা সেটাকে এই 100 টাকায় রেজিস্ট্রেশন করাইতে পারবো। এটাকে আমরা বলি পিওর হ্যাপা, অর্থাৎ এটাতে কোনো কন্ডিশন চলে না। যদি কন্ডিশন দেন তখন সেটা অন্য হ্যাপা হয়ে যাবে বা গিফট হয়ে যাবে। তো এখন আমরা আসি যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার যেটা, এটাকে আমরা বলি হ্যাবাবিল আওয়াজ। তো প্রথম যেটা ছিল আমরা প্রথমে বললাম ওটাতে কোনো কন্ডিশন চলবে না, একদম আপনি দিয়ে দিলেন, আপনাকে এর বিনিময়ে কিচ্ছু দেওয়া হবে না, না টাকা না পয়সা না কিছু। এখন এই হ্যাবাবিল আওয়াজ বলে একটু ভিন্ন কথা, যে কেউ আপনার জন্য কিছু করেছে, আপনার জন্য কেউ যদি কোনো কাজ করে, কোনো কিছু আপনাকে গিফট দেয়, আপনার ভালো লাগলো, অথবা তার যে সেবা যত্নে আপনি খুশি হইলেন। তো একজনের একটা কাজের দরুন আপনি তাকে কিছু গিফট করবেন, পূর্বেটা ছিল সে কোনো কাজ করে নাই, আপনার ভালো লাগছে আপনি দিছেন।
হ্যাবাবিল আওয়াজ হচ্ছে যে সে আপনার জন্য কিছু করছে, এখন সেটা যাই কিছু হোক, আপনাকে গিফট করতে পারে, আপনার সেবা যত্ন করতে পারে, আপনি তার আচরণে সন্তুষ্ট হইতে পারেন, অনেক কিছু হইতে পারে। এই রকম যখন অতীত কোনো কাজের জন্য আপনি বর্তমানে তাকে কিছু দান করতেছেন, এটাই হচ্ছে হ্যাবাবিল আওয়াজ। তো আইনগতভাবে যেটা বলা হয়, হ্যাবাবিল আওয়াজ হচ্ছে ইকুয়াল টু সেল, মানে হচ্ছে বিক্রয়ের মতো। তো এই জন্য যেটা হয়, এটা আপনাকে রেজিস্ট্রেশন খরচ দিতে হয় অবস্থা ভেদে, অঞ্চল ভেদে। এটা প্রায় 5.5 থেকে 6.5% আপনাকে রেজিস্ট্রেশন খরচ দিয়ে এই হ্যাবাবিল আওয়াজ দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে। তো ম্যাক্সিমাম হ্যাবাবিল আওয়াজ দলিলে আমরা দেখি যে একটা জায়নামাজ গিফট করে, তাসবি গিফট করে, অথবা কোরআন শরীফ গিফট করে, এগুলোর বিনিময়ে হ্যাবাবিল আওয়াজটা হয়। তবে আপনি যেটি হচ্ছে সেটা হচ্ছে যে অন্য কোনো যে কোনো প্রকার বিনিময়ের দরুন হ্যাবাবিল আওয়াজটা করতে পারবেন। আর এটাও আপনি যে কাউকে করতে পারবেন, এমন না যে আপনার রক্তের সম্পর্ক, কারণ হচ্ছে এখানে সরকারের রেজিস্ট্রেশন খরচ পাচ্ছে, সরকারের কিছু যায় আসে না। তাই আপনি হ্যাবাবিল আওয়াজ যে কাউকে করতে পারবেন। তবে এক্সেপশন যেটা আছে, যখন আমরা অগ্রকয়ের মামলা করতে যাব, এইরকম হ্যাবাবিল আওয়াজে যদি জায়নামাজ উল্লেখ থাকে, তাসবিহ উল্লেখ থাকে, কোরআন শরীফ উল্লেখ থাকে, তখন ওই দলিলের বিরুদ্ধে প্রিএমশন চলে না। এক কারণে, যেহেতু এগুলোর কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব না। তা যেই বস্তুর মূল্য নির্ধারণ করা সম্ভব না, তার উপর আমরা কি আর অগ্রক্রয় করব? তো এই জন্য আসলে হ্যাবাবিল আওয়াজটা বর্তমানে টেকনিক্যালি প্রিএমশন বা অগ্রক্রয় যেটা আছে সেটাকে বন্ধ করার জন্যই করা হয়। এই যে প্রিএমশন বা অগ্রক্রয় যাতে না হয়, তো এই জন্যই কিন্তু করা হয়। তাহলে প্রথমটা বুঝলেন, হ্যাবা কোনো প্রকার দান থাকবে না সরাসরি, আর হ্যাবাবিল আওয়াজ হচ্ছে অতীতে আপনার জন্য কিছু করেছে, তো এর জন্য আজকে আপনি দিচ্ছেন। এখন আসি আমরা আরেকটা যেটা, সেটা হচ্ছে হেবাবুল বাশারতুল এওয়াজ। এটা হচ্ছে শর্তযুক্ত। যেমন হচ্ছে ভবিষ্যতে কেউ যদি আপনার জন্য একটা কাজ করে, তাহলে আপনি কি করবেন, এই সম্পত্তিটা সে পাবে। যেমন আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 11 এবং 12 নম্বর সেকশনে জানি, সেখানে আপনি শর্ত দিতে পারেন। যদি সে এই কাজটা করে বা এই সম্পত্তিটা পেলে সে কি কি করতে পারবে। তো এইরকম শর্তযুক্ত যে হেবা, এটা হচ্ছে যে সাপোজ যদি আমরা একটা কথা বলি, আপনি যদি আপনার ছেলেকে বলেন যে সে যদি ওই মেয়েটাকে বিবাহ করে, তাহলে আপনার এই 5 শতক সে সম্পত্তি পাবে, বা এই বাড়িটা পাবে, এই মর্মে তাকে আপনি দলিল করে দিলেন। এখন সে যদি করে তবে পাবে, যদি না করে পাবে না। অথবা আপনি আপনার যা কিছু আছে সবকিছু আপনার ছেলেকে হেবা করে দিলেন, কিন্তু শর্ত দিলেন যাতে বাৎসরিক আপনাকে 10 লাখ টাকা দেওয়া হয়। এখন সে যতদিন পর্যন্ত আপনাকে 10 লাখ টাকা দিবে, দলিলটা বৈধ। যেদিনই সে 10 লাখ টাকা দেওয়া বন্ধ করলো, আপনি আদালতে মামলা করে এই হেবাবিল বাসার তুলে ওয়াজ দলিলটা বাতিল করতে পারবেন। যেহেতু কি করতেছে না, সে তার সত্য মোতাবেক কাজ করতেছে না। তাহলে আমরা 3 প্রকারের দলিল দেখলাম। হেবা, যেটাতে কোনো শর্ত থাকবে না; হেবাবিল আওয়াজ, যেটাতে সে পূর্বে আপনার জন্য কোনো কাজ করছে, প্রতিদান স্বরূপ আপনি দিচ্ছেন; আর হেবাবিল বাশারতুল আওয়াজ, ভবিষ্যতে আপনার জন্য যদি কোনো কাজ করে তাহলে সে পাবে, অথবা যেই শর্ত দেওয়া আছে সেই শর্ত মোতাবেক যদি সে চলে তবেই সম্পত্তি পাবে, আর যদি না চলে তাহলে আপনি দলিলটা বাতিল করতে পারবেন। এটা ছিল আমাদের মুসলিম আইনের কনসেপ্টের ভিত্তিতে হাবা বা গিফটটা। এখন চলে আসি আমরা, সেটা হচ্ছে যে দান দলিল যেটা আছে, এখন দানটা হচ্ছে এখন কমন, আমরা বলতে পারি রাষ্ট্রীয় আইনে, অর্থাৎ গিফট। এখন এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, আপনি যার মাঝে করতেছেন, আপনি তার আচরণে ভালো লাগছে, আপনি সম্পত্তিটা তাকে দিচ্ছেন। আপনার অঞ্চলে একজন হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, যে কোনো মসজিদ মাদ্রাসা হইতে পারে, যেই যাই হোক, অর্থাৎ আপনি তাকে আপনার সম্পত্তিটা দিয়ে দিচ্ছেন। তো আপনি একটা গিফট ডিড করতে পারেন। তো এই গিফট ডিডে সরকারের খরচ আছে মোটামুটি, আমরা যেটা বললাম 5.5 থেকে 6.5% পর্যন্ত পড়ে। তো এই সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত দেখেছি 123 ধারা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে, কিন্তু আমরা দেখেছি যে কিভাবে গিফটটা হবে, দানটা হবে। অর্থাৎ দানটাকে সে গ্রহণ করতে হবে, আপনি যখন তাকে অফার করবেন তাকে সেই দানটা অ্যাকসেপ্ট করতে হবে। তো দানের পরিবর্তে আমরা যদি চলে যাই, তারপরে যেটা হয় সেটা হচ্ছে বিনিময় বা এওয়াজ দলিল। এটাও আমরা পড়ছি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 118 নম্বরে। তো এক্ষেত্রে যেটা হয়, দুইটাই কিন্তু সম্পত্তি হবে, সম্পত্তি কম বেশি হইতে পারে, টাকার লেনদেন হইতে পারে সামান্য, তবে টোটালটা টাকা হবে না। তো এক্ষেত্রে যেটা হয়, একটাই দলিল করবেন আপনারা। এটাতে একটাই দলিল করা হয়, ওই একই দলিলে একজনের মালিকানা চলে যায়, আরেকজনের মালিকানা আসে। নর্মালি সেখানে তফসিল ক এবং তফসিল খ, অর্থাৎ পার্টি ওয়ান, পার্টি টু থাকে। পার্টি ওয়ান এর কোন সম্পত্তি, পার্টি টু এর কোন সম্পত্তি, আবার যে তফসিল করে দেওয়া হয়, পার্টি ওয়ান কোনটা পাচ্ছে, পার্টি টু কোনটা পাচ্ছে। তো আমরা ফরম্যাট গুলো যখন আমাদের দলিল লেখন কোর্সে আসবে, তখন আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে বিনিময় বা এওয়াজ দলিল, বা এটাকে আমরা এক্সচেঞ্জ ডিড বলি। তারপরে আমরা যদি চলে যাই বন্টন বা বাটোয়ারা, তো আসলে বন্টন আর বাটোয়ারা একই অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা যখন স্টাম্প একটা যখন পড়েছি, সেখানে আমরা পার্টিশন ডিড বলে দেখেছি একটা।
তো এই যে পার্টিশন ডিড বা বন্টন বাটোয়ারা দলিল, এটা হচ্ছে যে আপনি উত্তরাধিকারী সূত্রে হইতে পারে অথবা যৌথ মালিকানায় দুইজনই একসাথে ক্রয় করছেন, এইরকম সম্পত্তি আপনারা পৃথক করে নেবেন। তো যখন এরকম পৃথক করবেন তখন এই বন্টন বাটোয়ারা দলিল এটা আপনাকে করতে হয়। আর এটার জন্য যেটা শর্ত হচ্ছে উভয় পক্ষেরই স্বাক্ষর লাগবে। যদি 100 জন পার্টি থাকে 100 জনেরই ওই দলিলে স্বাক্ষর থাকতে হবে, সবাই রাজি থাকতে হবে। কেউ যদি রাজি না থাকে এই বন্টন বাটোয়ারা দলিল কিন্তু করা যাবে না, এটা মনে রাখবেন। এখন আসি আমরা না দাবি বা মুক্তিপত্র। এটা যেমন হচ্ছে এই দলিলে কিন্তু মালিকানা হস্তান্তরিত হয় না, এই দলিল করা হয় নর্মালি যেইখানে মালিকানার ডিসপিউট আছে, কারো মালিকানা আছে কি নাই সেটা কিন্তু ক্লিয়ার না। এখন যার সম্পত্তিটা দখলে আছে আমরা ধরে নেই উনি মালিক, কিন্তু অপরপক্ষ সেই সম্পত্তিটা দাবি করতেছে, সেখানে মামলা হইতে পারে, ডিসপিউট হইতে পারে, খতিয়ানে নাম আছে, অসংখ্য কিছু। তখন তাদের মধ্যে যদি আপোষ হয় তখন অপরপক্ষ যার সম্পত্তিটা দখলে নাই সে যদি একটা না দাবি দেয় যে আমার এই সম্পত্তিতে বা এই যে ঝামেলাতে আমি আর যাবো না কোনোদিন, আমার কোনো দাবি দেওয়া নাই, তখন সেটাকে আমরা না দাবি বা মুক্তিপত্র বলি। তো এটার জন্য সামান্য খরচ আছে, এই দলিল দিয়ে করা হয়। তবে এই দলিলে কখনো মালিকানা হস্তান্তরিত হয় না। এটা হচ্ছে ডিসপিউট যদি থাকে, যদি দেখা যায় যে তার আসলে মালিকানাটা অপর যে পক্ষ আছে তার দিকেই বেশি, এই পক্ষের মালিকানাটা অতটা স্পষ্ট না, ক্লিয়ার না, তো তখনই এই দলিল করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে আর কোনো ডিসপিউট অ্যারাইজ না হয়। তারপরে যদি আমরা যাই উইল বা ওসিয়ত দলিল, এটা যেটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে কনফিউশন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে মুসলিম আইন প্রযোজ্য। মুসলিম আইনে আমরা যেটাকে উইল বলি সেটা ওসিয়তে চলে আসে। তো এই উইলটা সাধারণত খ্রিস্টান এবং হিন্দুরাই বেশি করেন। এটা হচ্ছে যে আপনার সম্পত্তি আপনার মারা যাওয়ার পরে কিভাবে ডিসপিউট হবে সেটা উইলে যেভাবে আপনি লিখে রাখবেন সেভাবেই কার্যকর হবে। তো উইলের একটা অসুবিধা হচ্ছে উইল করলে উইলটা পরবর্তীতে আপনি মারা যাওয়ার পর আদালতের মাধ্যমে প্রবিট করতে হয়, মানে হচ্ছে সত্যায়ন করতে হয়। এই যে উইলটা যে বৈধ, উইলটা যে কোনো দুই নাম্বারই নাই, তো আদালতের মাধ্যমে সেটাকে ডিক্লার করার পরেই তারপরে উইলটার বাস্তবায়ন করানো যায়। অপরপক্ষে আমরা মুসলিমদের যে ওসিয়তটা পড়বো এটার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নিয়ম নাই। আপনি যদি ওসিয়ত করেন আপনি মারা যাওয়ার পর ওই ওসিয়ত অনুযায়ী বন্টিত হবে, এখানে কোনো প্রকার আদালতে যাওয়ার প্রয়োজন নাই। তবে আবার এই ওসিয়তে রেস্ট্রিকশন আছে, আপনি টোটাল সম্পত্তির 1/3 বেশি ওসিয়ত করতে পারবেন না। আবার যারা আপনি মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবে সম্পত্তি পাবে, যেমন আপনার ওয়াইফ পাবে, ছেলে পাবে, মেয়ে পাবে, মা পাবে, বাবা পাবে, এরা স্বাভাবিকভাবে সম্পত্তি পাবে। এদের বরাবর আমরা যেহেতু বাংলাদেশে যে ফিকা অফ থট যেটা আছে, মোটামুটি 4টা স্কুল অফ থট বলি আমরা, যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এদের মধ্যে আমাদের ম্যাক্সিমাম 80% হচ্ছে যে হানাফি। তো এর জন্য যে স্কুল অফ থট হানাফি আছে এরা বলতেছে যে না, যারা স্বাভাবিকভাবে সম্পত্তি পাবে এদের বরাবর আপনি ওসিয়ত করতে পারবেন না, যদি করেও থাকেন সেটা বাস্তবায়ন যোগ্য না। তারপরে বাস্তবে যখন দেখি আমরা যে আসলে মানুষ ওসিয়ত করে, তো তখন যেটা হচ্ছে যে যদি বাকি ওয়ারিসদের আপত্তি না থাকে বাস্তবায়ন করা যাবে, যদি বাকি ওয়ারিসদের কারো আপত্তি থাকে সেই ওসিয়তটা কোনো কাজে আসবে না। তাহলে আমরা উইল দলিল দেখলাম, ওসিয়ত দলিলও দেখলাম। তবে এই মনে রাখবেন এই উইল বা ওসিয়ত দলিল এগুলো রেজিস্ট্রেশন করা অপশনাল। যেমন আমরা রেজিস্ট্রেশন আইনে 18 ধারায় দেখেছি এটা অপশনাল, আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাই। এখন আসি আমরা বহালকরণ দলিল। যেমন ধরেন যে আমরা জানি নাবালক চুক্তি করতে পারে না, চুক্তি আইনে যে চৌম্বকীয় অংশটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে 18 বছরের বয়স না হইলে আপনি চুক্তি করতে পারেন না। তো পূর্বে যেটা করা হইতো, নাবালকের পক্ষে নাবালকের মা, নাবালকের ভাইয়েরা জমি বিক্রি করে দিত। তো ধরলাম আমরা একজন নাবালকের সম্পত্তি এরকম বিক্রি করা হইলো, এখন তার বয়স যখন সে 20 বছর হইলো, সে তখন সম্পত্তি দাবি করতেছে। তো দাবি করার পরে তাদের মধ্যে আপোষ হয়ে গেল, ক্রেতা বিক্রেতা সবার মধ্যে। তো এখন আপনি যদি এই নাবালক থেকে নাবালক এখন সাবালক হইলো, দলিল করতে গেলে আপনাকে আবার রেজিস্ট্রেশন খরচ দিতে হবে, তো এই জন্য এত কিছু দেওয়ার দরকার নাই। তখন সামান্য খরচে আপনি একটা বহালকরণ দলিল করতে পারেন, যে ওই নাবালক স্বীকারোক্তি দিবে যে আমার পক্ষ হয়ে যে জমিটা বিক্রি করা হয়েছে আমার এতে কোনো আপত্তি নাই, এই যে পূর্বে যে দলিলটা আছে এটা বৈধ, এটা বহাল থাকুক। আবার অনেক ক্ষেত্রে যেমন হয় কিছু দলিলে কিছু ত্রুটি থাকে, ওই ত্রুটির কারণে টাইটেলটা দলিলটা সম্পূর্ণরূপে কি হয় না, পারফেক্ট হয় না। তো পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তখন আপনি একটা কি করতে পারেন, বহালকরণ দলিল করতে পারেন। যেমন আছে অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেক ক্ষেত্রে বন্টন বাটোয়ারার ক্ষেত্রে এটা হয়ে যায় যে বন্টন বাটোয়ারা করার পূর্বে একটা সম্পত্তি বিক্রি হয়ে যায়, তো পরবর্তীতে আবার সেখানে বন্টন বাটোয়ারা হয়, তখন কি হয় দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এগুলো চেঞ্জ হয়ে যায়। তখন পূর্বে যিনি দলিলটা করলেন উনি যখন নামজারি করতে দেন ওই খতিয়ানে জমি থাকে না,
আর নতুন খতিয়ান তার দলিল নেই, তখন এসিডেন্ট সাহেব তাকে নামজারিও করিয়ে দেন না। তখন উনি কি করতে পারেন, ওই বিক্রেতা যদি রাজি থাকে তার কাছ থেকে একটা বহালকরণ দলিল করতে পারেন, যে পূর্বে যে আমি সম্পত্তিটা বিক্রি করেছি এটা ঠিকই আছে, আমাদের মধ্যে পরবর্তীতে কি বাটোয়ারা দলিল হয়েছে, অতএব এই দাগগুলা এই সম্পত্তিটারই, এতে কোনো আমার আপত্তি নেই, অর্থাৎ পূর্বের দলিলটা বহাল থাকুক। এখন আসি আমরা ভ্রম সংশোধন বা ভুল সংশোধন দলিল। আপনি যতই কম্পিউটারে টাইপ করেন, যত কিছুই করেন, ভুল কিন্তু হবেই, নানা প্রকার ভুল হইতে পারে, করণিক ভুল, গাণিতিক ভুল, অ্যাক্সিডেন্টাল স্লিপ বলেন, অসংখ্য কিছু। তো ছোটখাটো যে ভুলগুলা, যেগুলোতে আপনার মালিকানা কি হবে না, ক্ষুণ্ণ হবে না, আপনার মালিকানা বৃদ্ধি পাবে না, এই রকম ভুলগুলা, মানে আপনি 10 শতক সম্পত্তি ক্রয় করেছেন, এখানে হয়তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার নামের সামান্য ভুল আছে, অংশের সামান্য ভুল আছে, বাবার নামে ভুল, মায়ের নামে ভুল, মৌজাতে ভুল, অসংখ্য যদি ভুল থাকে, এগুলো আপনি এই দলিল করে ঠিক করে নিতে পারবেন। কিন্তু এই দলিল করে 10 শতক সম্পত্তি আপনি 20 শতক করতে পারবেন না, এই দলিল করে 10 শতক সম্পত্তি 9 শতক করতে পারবেন না, এটা আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনি ছোটখাটো যে ভুলগুলো আছে এগুলো আপনি ঠিক করে নিতে পারবেন। এখন আসি আমরা 14 নম্বর যে প্রকারের দলিল আমরা পাবো বা আমাদেরকে করতে হয়, এটা হচ্ছে রহিতকরণ দলিল। তো যেমন হচ্ছে আপনারা বায়নামা করলেন এবং উভয় পক্ষ রাজি যে আসলে আমরা বায়নামা চালাবো না, দুই পক্ষ একসাথে হয়ে ওই বায়নামা দলিলটা বন্ধের জন্য, বাতিলের জন্য একটা দলিল রেজিস্ট্রেশন করতে পারেন। আপনি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন, আপনি এখন চাচ্ছেন পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করবেন, তখন আপনি একটা এই রহিতকরণ দলিল রেজিস্ট্রেশন করবেন, যেটার খরচ সামান্য। এখন আসি আমরা মুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি। তো আমাদের কোর্সে যদিও পাওয়ার অফ অ্যাটর্নিটা নাই, আমরা ট্রাই করব আগামী কোনো ক্লাসের মধ্যে পাওয়ার অফ অ্যাটর্নি চুম্বকীয় অংশটা নিয়ে আসার জন্য। যেহেতু দলিল লিখতে গেলে আমরা প্রায় 4 প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি দলিল আমাদেরকে লিখতে হবে: সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, প্রমাণীকরণ পাওয়ার অফ অ্যাটর্নি, এবং প্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, এবং বিদেশ থেকে যে পাওয়ার অফ অ্যাটর্নি। তাই আমরা ট্রাই করব সেটা আপনাদের সামনে একটু নিয়ে আসার জন্য। তো আসলে এই পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় এই জন্য যে যেই কাজটা আপনি করতে পারেন, নানা প্রকার কারণবশত সেটা আপনি আরেকজনকে একজন ক্ষমতা দেন যে ভাই আমার কাজটা করে আসেন। যেমন আপনি দেশের বাইরে আছেন, জমি বিক্রি করবেন, আরেকজনকে ক্ষমতা দিলেন। আপনার টাকার প্রয়োজন, ব্যাংকে আপনি মর্গেজ করতেছেন, ব্যাংক বলতেছে যে আপনি আমাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেন, আপনি যদি ডিফল্ট করেন আমি পাওয়ার অফ অ্যাটর্নি বলে সম্পত্তিটা বিক্রি করব। আপনি আপনার সম্পত্তির উন্নয়ন ঘটাবেন, বিভিন্ন ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানির সাথে আপনি যখন চুক্তি করেন, তখন সেক্ষেত্রে আপনাকে একটা অপরতাহারযোগ্য বা ইরেভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। তো এগুলো প্রায় 4 প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি দলিল আছে, জাস্ট যদিও আমরা এখানে একসাথে নিয়ে এসেছি। এখন আসি আমরা বন্ধকি দলিল। আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের যে 58 ধারায় 6 প্রকারের দলিল দেখেছি, এবং আমরা স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডেন্সি অ্যাক্টে সেখানেও কমপ্লিট ইউসুফ্যাকচারি একটা মর্গেজ ডিড দেখেছি। অর্থাৎ আপনার যদি টাকা পয়সার প্রয়োজন পড়ে, আপনি লোন নেন, ডেট থাকে অথবা পেকুনারি লাইবিলিটি থাকে, তখন আপনি এরকম একটা বন্ধকি দলিল করেন যে আপনার সম্পত্তির যে ইন্টারেস্ট সেটা আরেকজনের কাছে আপনি গিরবি রাখেন, বন্ধক রাখেন, আটকিয়ে রাখেন। তো এইরকম যখন আপনি দেনা পরিশোধ করে দেন, তখন ওই যার কাছে আপনি বন্ধক রেখেছিলেন সে আপনাকে আরেকটা দলিল করে দেয়, এটাকে আমরা বলি রিডেমশন ডিড বা পুনঃ হস্তান্তর দলিল। অর্থাৎ আপনার সম্পত্তির মালিকানা আপনার কাছে তারা ফিরিয়ে দেয়। আর মুসলিম সম্প্রদায় আপনি যদি যেটি করতে চান, আপনার সম্পত্তিটা যদি আল্লাহর ওয়াস্তে কি করতে চান, আপনি ওয়াকফ করে দিতে চান। যদিও ওয়াকফ দুই প্রকার, একটা হচ্ছে ওয়াকফিল লিল্লাহ, অর্থাৎ সম্পূর্ণ যে আয়টা আসবে সেটা আল্লাহর উদ্দেশ্যে চলে যাবে, এই সম্পত্তি হস্তান্তর করা যায় না। আর একটা হচ্ছে ওয়াকফ লিল ওয়ালাদ, মানে হচ্ছে আপনার ছেলে মেয়েদের জন্য, আপনার বংশ পরস্পরের জন্য আপনি ওয়াকফ করতে পারেন। ওয়াকফ করলে যেটা হয় সেটা হচ্ছে মালিকানা আপনার থেকে চলে যায়, তবে সেই সম্পত্তি থেকে যে বেনিফিট আসে সেটা আপনি নিজে যদি ব্যবহার করেন তখন, বা আপনার পরিবার ব্যবহার করলে, আমরা এটা বলি প্রাইভেট ওয়াকফ বা আপনার ওয়াকফ লিল ওয়ালাদ। আর যখন বেনিফিটটা টোটালি যে কোনো ধর্মীয় কাজে, চ্যারিটেবল কাজে হবে, তখন সেটা হচ্ছে ওয়াকফ লিল্লাহ। অর্থাৎ এই ক্ষেত্রে দুই প্রকারের হতে পারে, আপনি যে প্রকারেরই করেন দুই প্রকারের ক্ষেত্রে দুই প্রকারের রেজিস্ট্রেশন খরচ আছে। এখন এই মুসলিমের বাইরে অন্য সম্প্রদায় আছে, বা মুসলিম ব্যক্তিও চাইলে তার সম্পত্তি সে কি করতে পারে, ট্রাস্ট দলিল করে সে ট্রাস্টের অধীনে দিয়ে দিতে পারে। এগুলো তৈরি করার মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নর্মালি আপনার সম্পত্তি আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে পাবে, তারা যে কোথাও বিক্রি করে দিতে পারে। কিন্তু আপনি যদি একটা ট্রাস্ট গঠন করে যান, তাহলে আপনার সম্পত্তিটা কিন্তু সেই ট্রাস্টের মধ্যেই থাকবে। যেমন বাংলাদেশে আপনারা হামদাত পাবেন, তো হামদাত কিন্তু টোটালটাই একটা কিন্তু ট্রাস্টের সম্পত্তি। বাংলাদেশে অসংখ্য ট্রাস্ট আছে, এই সমস্ত ট্রাস্টের ক্ষেত্রে যেটা হয়, আপনার সম্পত্তিটা এক জায়গায় কি থাকে, পুঞ্জীভূত করা থাকে।
নর্মালি আমরা জানি ট্রান্সফার অফ প্রপার্টি একটা 14 নম্বর যে সেকশন, সেখানে আমরা পড়ছি যে আপনি এমন কোনো দলিল করতে পারবেন না যেতে সারা জীবন একটার পর একটা সম্পত্তি আপনার বংশের মধ্যে থাকবে। কিন্তু সেই আইনের 18 নম্বরে বলতেছে যদি চ্যারিটেবল কাজে, ধর্মীয় কাজে, যদি আপনি জনকল্যাণে যদি এরকম সম্পত্তি দিয়ে দেন সেটা বৈধ। তার মানে ট্রাস্ট করতেছেন আপনি একটা কল্যাণের জন্য, তো সারা জীবন সম্পত্তিতে ওই ট্রাস্টে পঞ্জীবিত থাকবে, এটা বৈধ। আপনি ওয়াকফ করতেছেন কার জন্য? যে ধর্মীয় উপকারার্থে। তো এইরকম ভাবে যখন আপনি ওয়াকফ করবেন সেই সম্পত্তিটা সেই জায়গায় পঞ্জীভূত থাকবে। তো এগুলোই হচ্ছে মোটামুটি। আর এই ট্রাস্টের জন্য আমাদের 1882 সালে একটা আইন আছে, আর ওয়াকফের জন্য ধর্মীয় আইন প্রযোজ্য। আর সরকারি যে ওয়াকফ গুলা হয়, সরকারি যে ট্রাস্ট হয়, এর জন্য পৃথক পৃথক আইন থাকে। প্রায় আমাদের বাংলাদেশে 20টার উপর আইন আছে, যারা মানে প্রতিটার জন্য সরকার একটা আইন প্রস্তুত করে। আর নর্মাল সবার জন্য, প্রাইভেট প্রপার্টির জন্য 1882 সালের একটা ট্রাস্ট অ্যাক্ট আছে। এটা ছাড়া আরো অসংখ্য দলিল আছে, যেমন লিজ বা ইজারা দলিল। তারপরে আমরা যে পাওয়ার অফ অ্যাটর্নি বললাম, ব্যাংকের জন্য একটা করতে হয়, সাধারণ একটা করতে হয়, অপরতাহারযোগ্য ব্যক্তি পর্যায়ে। এগুলো আবার রহিতকরণ করা হয়, বায়না দলিল রহিতকরণ। এটা ছাড়া আপনি চাইলে যদি কোনো বন্টন বাটোয়ারা করে ফেলেন, করার পরে যদি মনে হয় না আপনারা আবার কি করবেন, সেটাকে একত্রিত করবেন, তখন আবার একটা সংযুক্তিকরণ দলিল করা যায়। এটা ছাড়া যে জীবন সত্য হিসেবে কাউকে যদি আপনি সম্পত্তি দিতে চান লাইফ ইন্টারেস্টের জন্য, জীবন সত্য দলিল করা যায়। বিভিন্ন রকম চুক্তিপত্র আছে, ঘোষণামূলক আছে। এটা ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারা মুসলিমদের মতো হেবা করতে পারে, যেটাকে আমরা বলি দানের ঘোষণা। তো ওভারঅল সাব রেজিস্ট্রেশন অফিসের দলিলগুলো যদি আমরা বিশ্লেষণ করি, প্রায় 30 থেকে 32 প্রকারের এরকম হস্তান্তর দলিল হয়। আর আমরা স্ট্যাম্প একটা দেখেছি 65 প্রকারের ইনস্ট্রুমেন্ট আছে। প্রতিটা ইনস্ট্রুমেন্ট কিন্তু একটা দলিল না। আপনারা হয়তো এতক্ষণে এটা বুঝেছেন যে প্রতিটা ইনস্ট্রুমেন্ট একটা দলিল না। দলিলে দুইজন সাক্ষী লাগে, সাক্ষী ছাড়াও কিন্তু ইনস্ট্রুমেন্ট হয়। যেমন আপনি আমার কাছে টাকা পাবেন, আমি লিখিত দিলাম যে ভাই আপনি এত টাকা পাবেন, আমি সিগনেচার করে দিলাম, কোনো সাক্ষীর প্রয়োজন নাই, এটা একটা ইনস্ট্রুমেন্ট। যখন ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা কি করি, সেখানে দুইজন সাক্ষী দিই, তখন সেটা একটা অঙ্গীকারনামা হয়ে যায়। তো এই জন্য দলিলে অবশ্যই দুইজন সাক্ষী প্রয়োজন হবে সর্বনিম্ন। এটা ছিল মোটামুটি আমাদের যে কত প্রকারের দলিল আমরা পাবো। তো এখন এই যে এত প্রকারের দলিল, এগুলার ক্ষেত্রে এত প্রকার ফরম্যাট কিন্তু আমাদের লাগবে না। মোটামুটি আমরা যদি যে সেল ডিডের যে ফরম্যাটটা আছে, এটা দিয়ে 4 থেকে 5 প্রকারের দলিল লিখতে পারবেন। পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের 2 প্রকারের ফরম্যাট দিয়ে আমরা 4 প্রকারের লিখতে পারবো। আর বাকি দলিলগুলোর ক্ষেত্রে কিছু আনুষঙ্গিক মূল বিষয়বস্তুটা ঠিক রাখে আপনি শুধু কি করবেন, সেখানে একটু পরিবর্তন করবেন, এটাই কিন্তু যথেষ্ট। যেটা আমরা আমাদের আগামী যে 2টা ভিডিও চলবে সেগুলোতে করার চেষ্টা করব। তো যাই হোক, এখন দলিল যখন আমরা পড়বো বাস্তবে, সেখানে কিছু শব্দ পাবো যেগুলো আমাদের সবারই জানা প্রয়োজন। সেটার মধ্যে যেটা হচ্ছে যে আমরা প্রথমে তো এটা বলে দিলাম, যেটাই কবলা সেটাই খাস কবলা, সেটাই খুশ কবলা, যেটাই হেবা হিট সেটাই হেবার ঘোষণা, সেটাই ডিক্লারেশন অফ হেবা। এটা ছাড়া দলিলে আমরা পাবো হারাহারি অংশ বা হিস্সা শব্দটা পাবো। এটা ছাড়া পুরাতন দলিল যখন পড়বো সেখানে পাবো আমরা কর্ষযোগ জমা, এটা হচ্ছে মালিকের নামের পরিবর্তে তার নামটা ব্যবহার করা হয়। দলিলে একটা কৈফিয়ত কলাম পাবো, অর্থাৎ ভুল ত্রুটির বিবরণ থাকে। ফদ্দে লেখা থাকে, মানে হচ্ছে কত পাতায়। ইসনাদি লেখা থাকে, এটা মানে হচ্ছে শনাক্তকারী। আর মুসাবিদা কারক মানে হচ্ছে দলিল লেখক বা মুহুরি, মানে হচ্ছে যিনি দলিলটা লিখছেন। আর বালাম মানে হচ্ছে সরকারি যে রেজিস্টার বই আপনার বইটা লেখা থাকে। আর দলিলের নকল, জাবেদা নকল, অবিকল নকল, সার্টিফাইড কপি, দলিলের সার্টিফাইড কপি যা আছে সবগুলো কিন্তু একই জিনিস। এখন আমরা দেখি বাস্তবে কয়েকটা দলিল আমরা দেখব যেগুলো থেকে আমরা বুঝবো। তো এখন দেখেন আপনারা চিত্রে একটা বাস্তব দলিল কিন্তু দেখতেছেন। তো এখন এই দলিলটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা কি আসলে অরিজিনাল দলিল না এটা দলিলের সার্টিফাইড কপি। আর যদি অরিজিনাল হয় এটার মধ্যে ছবি নাই কেন, এটাও প্রশ্ন আসতে পারে। তো মনে রাখবেন 2005-এর জুলাইয়ের পর থেকেই দলিলে ছবি লাগানো, যে প্রতিটা দলিলে এখানে ছবি থাকে, বাধ্যতামূলক করা আছে 2005 সালের পরেই। তো এর জন্য 2005-এর পূর্বে যদি দলিল হয় আপনি কিন্তু সেখানে কি পাবেন না, ছবি পাবেন না। তো তখন আপনি কিভাবে বুঝবেন এটা মূল দলিল? তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি আপনার হাতের মধ্যে দলিলটা আসে, আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন যে এটা কি আসলে মূল দলিল, না মূল দলিলের সার্টিফাইড কপি, না এটা ফটোকপি। তারপরেও বেসিক কিছু যদি আপনাদেরকে আমরা জানাই, সেটা হচ্ছে যদি আপনি দলিল এরকম প্রথম পাতা দেখেন, প্রথম পাতার এই সাইডে দেখবেন যে আসলে ওই ব্যক্তির আঙ্গুলের ছাপ আছে অথবা তার সিগনেচারটা দেওয়া আছে।
আর এই প্রথম পাতারই অপোজিট সাইডে, যদিও এখানে এই যে অপোজিট সাইড, এটা কিন্তু প্রথম পাতারই অপোজিট সাইড। যদি আপনাদের কাছে কিছু দলিল থাকে বা আমি যদি এখানে কিছু দলিল যদি আপনাকে দেখাতে পারি, যে এটা যদি একটা প্রথম পাতা হয়, প্রথম পাতার উল্টো দিকে আপনি যেখানে উল্টো দিকে আপনি কি পাবেন, এরকম আঙ্গুলের ছাপ পাবেন। যদি দেখেন যে আঙ্গুলের ছাপ আছে, বুঝে নেবেন যে এটাতে যদিও ছবি না থাকে, এটা পুরাতন দলিল, তবে এটা হচ্ছে অরিজিনাল কপি। এটাই হচ্ছে একমাত্র, আমরা যদি বলি, নিয়ম। ম্যাক্সিমাম 100-র মধ্যে 99টার মধ্যে আপনি পাবেন দলিলের মধ্যে এরকম প্রথম পাতার অপোজিটে যিনি সম্পত্তিটা বিক্রি করেছেন তার আঙ্গুলের সিগনেচার, এই যে আঙ্গুলের ছাপটা দেওয়া থাকবে। যতই উনি সিগনেচার করুক, আঙ্গুলের ছাপ কিন্তু দেওয়া থাকবে। তাহলে আমরা পুরাতন মূল দলিল চিনবো এভাবে, যে প্রথম পাতার অপোজিটে অবশ্যই তার আঙ্গুলের ছাপটা থাকবে। এটা ছাড়া এখানে তার কি থাকবে, যদি সে সিগনেচার করতে পারে সিগনেচার থাকবে, যদি না করতে পারে তার আঙ্গুলের ছাপটা কিন্তু দেওয়া থাকবে। এখন আমরা এই দলিলগুলো পড়বো কিভাবে, কারণ এই দলিলের লেখাগুলো কিন্তু অনেক দেখেন হাবি জাবি। তো এত হাবি জাবি আপনার টেনশন নেওয়ার দরকার নাই। আপনি যখন বুঝবেন যে আসলে আপনার কোন জিনিসটা প্রয়োজন, যেমন ধরেন যে আমরা যে তফসিলের কথা বলি, আপনাকে দেখেন এখানে তফসিল লেখা আছে, এখানে ইসাদি লেখা আছে। তো ইসাদি মানে আপনি বুঝেই গেলেন যে ইসাদি হচ্ছে শনাক্তকারী। বর্তমানে ইসাদি লেখা হয় না, শনাক্তকারী লেখা হয়। তো এখানে দেখেন খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সবকিছু কিন্তু লেখা আছে। তো তাহলে আমরা প্রথমে বুঝি একটা দলিল থেকে আমরা কি কি জিনিসগুলো বের করব, তারপরে আমরা আরো দলিল আছে সেগুলো পড়বো। আর কপিটা আপনাদের কাছে তো দেওয়া থাকবে, আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। তাহলে একটা দলিলের মধ্যে আপনি যে বিষয়গুলো লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে দলিলটার নাম্বার এবং তারিখ। যে দলিলটার নাম্বার এবং তারিখ এটা কোথায় পাবেন, এটা দলিলের উপরেই আপনি পাবেন। তারপরে দলিলের প্রকৃতিটা কি, এটা কোন প্রকারের দলিল, এটা কি হেবা দলিল, দান দলিল, না মর্গেজ ডিড, না কোন প্রকারের দলিল, এটা আপনি বের করবেন। এই যে দলিলে যে সম্পত্তি আছে তার শ্রেণীটা কি, কোন শ্রেণীর সম্পত্তি, বিক্রেতাকে, দাতাকে, তফসিলটা কোথায়, কোন জেলার কোন থানার সম্পত্তি। এটা ছাড়া বাজার মূল্যটা আপনি দেখবেন যে সর্বনিম্ন কত টাকা সেখানে দেওয়া হয়েছে। দলিলে আপনি সাবেক খতিয়ান, হাল খতিয়ান পাবেন, সাবেক দাগ নাম্বার, হাল দাগ নাম্বার পাবেন, সেটা আপনি বের করার চেষ্টা করবেন। টোটাল জমি কতটুকু আছে, সেখান থেকে কতটুকু এই দলিলে হস্তান্তর করা আছে, এই জিনিসটা বের করবেন। যদি একাধিক দাতা বা গ্রহীতা থাকে তাহলে কে কত অংশ হস্তান্তর করতেছে সেটা আপনি বের করার চেষ্টা করবেন। আর দলিল সম্পাদনের তারিখ এবং রেজিস্ট্রেশনের তারিখ আপনি বের করার চেষ্টা করবেন। আর যদি দলিলের মধ্যে একটু ভালো করে পড়েন, পুরাতন অনেক দলিলের নাম্বার থাকতে পারে যেগুলোকে আমরা বায়া দলিল বা পীর দলিল বলি। আর মালিকানার ইতিহাসটা একটু বোঝার চেষ্টা করবেন, যেমন এই সম্পত্তিটার সিএসএ কে মালিক ছিল, এসএ তে কে আসলো, বর্তমানে কে মালিক, এই ইতিহাসটা একটু জানার চেষ্টা করবেন। আর কৈফিয়ত কলমে দেখবেন যে কোনো কিছু ভুল ভ্রান্তি লেখা আছে কিনা। এই 12টা জিনিসই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো দলিল হোক, আপনি যদি এই 12টা জিনিস বের করতে পারেন, আপনার জন্য যে কোনো প্রকারের দলিল হোক, সেটা বাংলায় হোক অথবা ইংরেজিতে হোক, আপনার জন্য যথেষ্ট। আর বাকি যে জিনিসগুলো আছে, যেমন দলিলে কে সাক্ষী ছিল, কে শনাক্তকারী ছিল, দলিল লেখকের লাইসেন্স, আঙ্গুলের ছাপ, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। তারপরে আপনার যদি মনে হয় যে আপনি সেটাও বের করবেন, আপনি বের করতে পারেন, তবে এটা অতটা কোনো কাজেরই কিন্তু না। যদি আদালতে মামলা হয় সেটা ভিন্ন কথা। না হলে কিন্তু নর্মালি কোনো সাক্ষীর আপনার দরকার নাই, জানারও দরকার নাই যে কে সাক্ষী ছিল, কে ইসাদে ছিল, কে দলিল লেখক ছিল, এটা আপনাদের দরকার নেই। তারপরে আপনি চাইলে সেটা কি করতে পারেন, বের করে নিতে পারেন। যেমন এই যে একটা দলিল, এখন এটার মধ্যে আপনি দেখে এখান থেকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে বের করতে হবে দলিল নাম্বার। তো দেখেন এখানে আপনি এই যে 5304 এখানে দেওয়াই আছে, তার মানে কি এটা হচ্ছে একটা নাম্বার, দলিল নাম্বার। তারিখ দেওয়া আছে দেখেন 7/3/1994। তার মানে আপনি দলিলটার নাম্বার এবং সালটা বের করতে পারলেন। এটা দিয়ে কি হবে, আপনি এই দলিলটা উত্তোলন করতে পারবেন। আপনি যদি এই 1994 সালের এই ডেটটা জানা থাকে, 7/3/1994, দলিল নাম্বার এত, তখন আপনি সার্টিফিকেট কপি পেতে পারেন। সাক্ষ্য আইন অনুযায়ী এগুলো দলিল হচ্ছে একটা পাবলিক ডকুমেন্ট, যে কেউ কি করতে পারে, সার্টিফিকেট কপির জন্য আবেদন করতে পারে। তো এখন আমরা দলিলটা যদি পড়তে চাই, আর কি কি জিনিসটা পড়বো, তো এক্ষেত্রে দেখেন রায়ত স্থিতিশীল বলে একটা শব্দ লেখা থাকে। রায়ত স্থিতিশীল পুরাতন অনেক দলিলে লেখা থাকে। রায়ত মানে আমরা জানি অলরেডি, আমরা সামান্য পুরাতন জমি জমার ইতিহাসগুলো আপনাদেরকে পড়িয়েছি যে রায়ত মানে হচ্ছে প্রজা বা কৃষক, যিনি সম্পত্তিটা চাষাবাদ করেন তাকেই আমরা কি বলি, রায়ত বলি, প্রজা বলি।
তো সেটাই আপনারা বুঝে নিবেন যে রায়ত স্থিতিশীল মানে হচ্ছে যে এই সম্পত্তি যে উনি দখলে আছেন, চাষাবাদ করেন, তার মালিকানা কি হচ্ছে, তার যে স্থিতিশীল আছে। কারণ অনেক সিএস খতিয়ানে দেখবেন সেখানে লেখা আছে কায়েমি সত্য, রায়ত স্থিতিশীল, অথবা কোপা অথবা কোপাপর্তন, নানা প্রকার কিছু আছে। তো পুরাতন সিএস এ যদি কোপা থাকে মানে হচ্ছে উনি সাবলিজে আছেন, অর্থাৎ উনি প্রকৃতপক্ষে সম্পত্তির মালিক না, উনি আরেকজনের অধীনস্থ আছেন। তো এই ক্ষেত্রে রায়ত স্থিতিশীল মানে সম্পত্তির উনি মালিক। তারপরে দেখেন খোশ কবলা মানে হচ্ছে এটা একটা বিক্রয় দলিল। তো এতটুকু আপনি বুঝতে পারলেন যে এটা বিক্রয় দলিল। তারপরে দেখবেন যে সম্পত্তিটার এখানে বিস্তারিত দেওয়া আছে, মৌজা কোথায়, এটা জেলার কোন জেলার। তো আমাদের কাজ হচ্ছে বিক্রেতা দেখা। দেখেন এখানে লেখা আছে বিক্রেতা হচ্ছে আব্বাস আলী। তার মানে এখানে আমরা কি পেলাম, একজনের নাম পেলাম আব্বাস আলী, তার পিতার নাম দেওয়া আছে, পিতা হচ্ছে হাজির উদ্দিন। তার মানে আমাদের দলিলটা থেকে উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা দলিল নাম্বার পাইছি, দলিলটার প্রকৃতি পাইছি, এখন আমরা দেখবো দাতাকে, গ্রহীতাকে, খতিয়ান কত, সম্পত্তি কতটুকু। তো এইরকম যখন আপনার চোখ পড়বে আপনি বুঝতে পারবেন, আপনি কিন্তু অত হাবি জাবি কি লেখা আছে সেটা আপনার কাছে অতটা গুরুত্বপূর্ণ মনে হবে না। তাহলে আমরা পেলাম যে এক্ষেত্রে আব্বাস আলী, পিতা হচ্ছে হাজির উদ্দিন, ধর্ম হচ্ছে ইসলাম, পেশা হচ্ছে কৃষি। যদিও এতগুলো দরকার নাই তার কোন ধর্মের, তার পেশা কি, পুরাতন দলিলে লেখা থাকে। এটা আপনি ধরেই নিবেন, যখন আপনি একজনের নাম পাবেন দেখবেন যে তার পিতার নাম, তার পেশা সবকিছু লেখা থাকে। তারপরে যে দাতা লেখা আছে, দেখেন দাতা হচ্ছে হাজির উদ্দিন, পিতা হচ্ছে যে বাজারু মোহাম্মদ। তার মানে হচ্ছে যে এটা পিতা পুত্রের মাঝে একটা সম্পত্তির বিক্রয় হচ্ছে, অর্থাৎ আব্বাস উদ্দিন, পিতা হচ্ছে হাজির উদ্দিন, উনি হচ্ছেন গ্রহীতা। আর দাতা হচ্ছেন হাজির উদ্দিন, পিতা হচ্ছে বাজারু মোহাম্মদ। তো দেখেন আমরা দাতা গ্রহীতাটা কিন্তু বের করে ফেললাম। তো বাকি আরো অসংখ্য কিছু লেখা আছে, এত কিছু আমাদের দরকার নাই। ধরেই নিবেন পুরাতন দলিলে যখন এইরকম দাতা গ্রহীতা থাকে তারপরে কিছু কি থাকে, যেগুলো আমাদের না পড়লেও চলবে এমন কিছু ঘটনা লেখা থাকে, যে উনার কি কি প্রয়োজন, টাকার প্রয়োজন, তো উনি আর কোথাও পাচ্ছেন না। পুরাতন সব দলিলে আপনারা দেখবেন গড়ে কতগুলো শব্দ থাকে, এগুলো না পড়লেও আপনার চলবে, যে উনি সম্পত্তিটা বিক্রি করার জন্য ওনার কাছে গেছেন, উনি রাজি হয়েছেন, এই সমস্ত কিছুই থাকে। তো এখন আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে আপনার এখন টার্গেট থাকবে কি, দাগ নাম্বার খুঁজবেন, খতিয়ান নাম্বার খুঁজবেন, এটাই আমাদের এখন টার্গেট থাকবে। তো দেখেন আপনি যদি কোথাও দেখেন কিনা দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এই সমস্ত কিছু দেখা যায় কিনা। আপনার কাছে যেহেতু দলিল আছে, এখানে আমরা একটা তারিখ দেখতে পাচ্ছি, দেখেন 7/3/93। তারপরে এখানে আমরা আরো একটা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে একটা সাল দেওয়া আছে 1399 সালের। তো এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আপনার চোখ থাকবে কোথায়, যে আপনি কতটুকু সম্পত্তি বিক্রি বের করবেন। তো এখানে আমরা পাচ্ছি যে 2 একর 89 শতক হইতে 29 শতক সম্পত্তি। তো দেখেন আপনি কিন্তু পাইলেন, যখনই একটা দাগ দেখতেছেন আপনি সেখান থেকে বুঝতে পারলেন যে টোটাল 2 একর 89 শতক সম্পত্তি থেকে 29 শতক কি হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে। দাগ নাম্বার দেখেন 1321 দেওয়াই আছে। সম্পত্তির শ্রেণী হচ্ছে দলা। তো দেখেন তাহলে আমরা আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটাই আমরা লক্ষ্য করব, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তো মোটামুটি আমরা যে জিনিসগুলো চাচ্ছি এগুলো কিন্তু আমরা পেয়েই গেলাম। মোটামুটি দাগ নাম্বার পাইলাম 1319, সম্পত্তির পরিমাণ পাইলাম 29 শতক, টোটাল সম্পত্তি 2 একর 89 শতক। এখন আমরা তারপরে চলে যাব, তারপরে দেখবেন প্রতিটা পুরাতন দলিলেই আপনি সেক্ষেত্রে নিচের দিকে যদি আপনার প্রয়োজন পড়ে, আপনি সেখানে ওই যে যেটা বললাম সাক্ষী, কে কে সাক্ষী ছিল সেগুলো পাবেন। এগুলো আমাদের জন্য কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। তো এই দলিল থেকে আমরা এতটুকু বলতে পারি, তো দেখেন আমাদের কি দরকার, যদি পুরাতন কোনো খতিয়ান দরকার আমরা সেটাও কিন্তু পাচ্ছি, এখানে 98 নাম্বার খতিয়ানটা দেওয়া আছে দেখেন। তো আমরা এতটুকু বলতে পারি এই দলিলটার অসংখ্য কিছু শব্দ আমরা না পাইলেও আমাদের কাজের জিনিসটা আমরা পেয়ে গেছি, দাতা গ্রহীতা, সম্পত্তির পরিমাণ, দাগ নাম্বার, সবকিছু। তো এইভাবে পুরাতন দলিলগুলো আপনারা পড়তে পারবেন। অসংখ্য দলিল আছে, তবে অনেক পুরাতন দলিলে লেখা কিন্তু ভালো থাকে, আপনারা পড়তে পারবেন। যেমন এটাও একটা দলিল 2004 সালের, এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার লেখা আছে। তো প্রথমে কবলা গ্রহীতা মানে যিনি ক্রয় করতেছেন, কবলা দাতা কতজন বিক্রি করতেছেন তাদের নাম ঠিকানা দেওয়া আছে। এটা ছাড়া এখানে যদি তাদের এই পুরো হিস্ট্রিটা দেওয়া থাকে, যে সম্পত্তিটা কেন বিক্রি করা হচ্ছে, এগুলো হচ্ছে পুরাতন দলিলের একটা প্রন্ধা, যে দাতা গ্রহীতার পরে কেন বিক্রি করা হচ্ছে, কি জন্য, কিভাবে মালিক হইলো, এই জিনিসগুলা থাকে। তো আমাদের কাজ হচ্ছে পরে যে সম্পত্তির তফসিল বলে একটা শব্দ পাবেন, পুরাতন অনেক দলিলেই থাকে,
দেখেন দাগ নাম্বার 284, রকম হচ্ছে দলা, পরিমাণ হচ্ছে 5 একর 25 থেকে 1 একর 41, তার মধ্যে 70 শতক। তো আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা আমরা পেয়ে গেলাম। তো এইভাবে যে কোনো দলিল কিন্তু আপনারা পড়তে পারবেন। এগুলো আপনার দলিল লেখক হইতে গেলে লাগবেই, কারণ যিনি দলিলটা করবেন উনি আপনাকে কি করবেন, উনি আপনাকে আগে পুরাতন দলিলগুলা দিয়ে দিবেন। তো বাকি কাজটা কিন্তু আপনারই। আর বর্তমান দলিলে বা পুরাতন অনেক দলিলেও এরকম আপনি চৌহাদ্দি পাবেন, এটাকে কলমি নকশা বলে। এটা কি হয়, আপনি যে কোনো নকশা দেখে ওই রকম জাস্ট দলিল একটা দিয়ে দিলেন যে কোন দলিল, কোন সম্পত্তিটা বিক্রি হচ্ছে। এটার জন্য কোনো স্পেশাল মার্কিং এর প্রয়োজন হয় না, কোনো প্রকার আপনার আমরা যেটাকে বলবো যে স্কেলের প্রয়োজন নাই। এটা হচ্ছে কলমি নকশা। তো এখন আমরা যদি যাই, সেটা হচ্ছে আরো যদি একটু দলিল দেখি, যে এটাও দেখেন, এটা হচ্ছে একটা দলিল, এটা 2010 সালের দলিল। এগুলা 2005-এর পরে প্রিন্টেড থাকে। তো দেখেন এখানে খুবই সুবিধা, আপনি দেখে বুঝতে পারতেছেন এটা কবলা দলিল, কোন মৌজার, কোন ইউনিয়নের, কোন উপজেলার, কোন জেলার। আর এখান থেকে যে সিল গুলা দেওয়া থাকে, এখানে আসলে আমরা যে খরচগুলা জমা দেই, রেজিস্ট্রেশন ফি, স্টাম্প শুল্ক, স্থানীয় কর, এই সব কিছুর এখানে নাম্বার দেওয়া আছে। এগুলো আমরা আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে আপনি বের করবেন। আর দলিলের উপরে এইখানে ডান দিকে যেটা থাকে এটাই হচ্ছে দলিল নাম্বার, আর এই দিকে থাকে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার আর দলিল নাম্বারের পার্থক্য হচ্ছে, যখন আপনি একটা দলিল সাবমিট করেন তো প্রথমেই সিরিয়াল নাম্বারটা তারা দিয়ে দেয় যে এত নাম্বার সিরিয়ালে দলিলটা আসলো। তো আসার পরে আমরা দেখেছি কয়টা বই থাকে, মোটামুটি 5টা বই থাকে সাব রেজিস্ট্রেশন অফিসে। আপনার যদি স্থাবর সম্পত্তি সম্পর্কিত হয় তখন যে সিরিয়ালে চলে যায় এই সিরিয়াল হিসাবে আসবে। যদি দলিলটা অস্বীকার করা হয় অন্য সিরিয়ালে যাবে, যদি সেটা দত্তক গ্রহণ হয়, উইল হয়, অন্য সিরিয়ালে যাবে। তার মানে প্রথমে দলিলটা দেওয়ার পর সেটা যেটাই হোক, তারা যেই ধারাবাহিক নাম্বার গুলা দেয় সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, পরবর্তীতে আসে আপনার পৃথক দলিল নাম্বার দলিলের প্রকৃতি অনুযায়ী। এখন তারপরে যদি আমরা দেখি, যে দেখেন এখানে সম্পত্তির পরিমাণটাও আমরা পেয়ে যাচ্ছি, শ্রেণীটাও পেয়ে যাচ্ছি, বাজার মূল্যটাও পেয়ে যাচ্ছি। তার মানে এখনকার দলিলে অত বোঝানোর কিছুই নেই, আপনি স্পষ্ট প্রথম পাতা দেখেই মোটামুটি 50% বুঝতে পারতেছেন। তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে যে দাতা গ্রহীতা যারা আছে, দেখেন তাদের এই ছবি আছে, ছবির উপরে আমরা যেটা বললাম এই আঙ্গুলের ছাপ আছে, এখানে আড়াআড়ি ভাবে তার সিগনেচারটা দেওয়া আছে। তো যতজন দাতা গ্রহীতা থাকবে এরকম সবারই, এই দলিলে সম্ভবত 6 জনের মতো দাতা আছে, এ সবারই কিন্তু সিগনেচার দেওয়া আছে এবং একজন গ্রহীতা দেওয়া আছে, তারও ছবি দেওয়া আছে। তবে দুর্বলতা এটাই, এই ছবিগুলা পালাম বইয়ে কিন্তু নাই। এই দলিলটা যদি আপনি ধ্বংস করে সার্টিফাইড কপি উঠান সেখানে কিন্তু আবার ছবি পাবেন না। তো এটা একটু মনে রাখবেন যে শুধু মূল দলিলেই ছবিগুলো থাকে। তো তারপরে এই যে 7 নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি যখন একজন দলিল লেখক হবেন এটাই আমাদের আপনাদের শিখানোর বিষয়, যে আপনি কিভাবে কি করবেন, দলিলটার 25 বছরের মালিকানাটা লিখবেন, বা এইখান থেকে পড়ে আপনি কিভাবে সম্পত্তিটার ইতিহাসটা বের করবেন। এটাই গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে জানার বিষয়, যে কিভাবে আপনি লিখবেন বা কিভাবে এখান থেকে পড়ে আপনি মালিকানাটা যাচাই বাছাই করবেন। আর আমরা যে কথাটা বলছি, যদি একাধিক দাতা গ্রহীতা হয় আপনি হিসাব এটা দেখবেন, দেখেন এই দলিলে অনেক দাতা গ্রহীতা আছে, এক একজন এক এক প্রকার সম্পত্তি কিন্তু হস্তান্তর করতেছে, সবাই কিন্তু সমান না, কারো একটু কম কারো একটু বেশি। তো আপনাকে সেটাও দেখতে হবে যে কে কতটুকু হস্তান্তর করতেছে। আর দলিলের মধ্যে একটা চৌহাদ্দি দেওয়া থাকে, চৌহাদ্দি হচ্ছে দলিলটার উত্তরে কে, দক্ষিণে কে, পশ্চিমে কে, তো এইরকম চৌহাদ্দি দেওয়া থাকে। আর আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে একটা কলমি বা হাত নকশা দেওয়া থাকে, এটা আপনি চাইলে জমিটা কত ফিট লম্বা চওড়া সেটাও আপনি দিয়ে দিতে পারেন। আর যে কৈফিয়ত কলাম বললাম, দেখেন 16 নম্বর কলামে কৈফিয়ত থাকে, যদি দলিলে কোনো ভুল ভ্রান্তি হয় আপনি লিখে দিতে পারেন। আর বাকি যেটা আছে দলিল লেখকের সিগনেচার, সাক্ষীদের সিগনেচার, এটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ না, পড়ারও আপনার দরকার নাই। আর যেটা হলফনামা আছে এটা হচ্ছে কপি পেস্ট, আপনাকে কিছু করতে হয় না, হলফনামাটা সরকারি কিছু জিনিস লেখা থাকে সেটাকেই কপি করে এখানে পেস্ট করে দেওয়া হয়। আর যিনি সম্পত্তিটা বিক্রি করতেছেন উনি সিগনেচার করেন, তাকে যিনি শনাক্ত করে উনি সিগনেচার করেন, সর্বশেষ 22 নম্বর কলামে এসে সাব রেজিস্ট্রার সিগনেচার করে দেন, তো আপনার একটা দলিল হয়ে গেল সম্পূর্ণরূপে। তো এরকম আরো পুরাতন যত দলিল পাবেন আপনারা এই পিডিএফ থেকে নিজেরা বের করার চেষ্টা করবেন, যেখানে যেমন গ্রহীতা আছে, দাতা আছে। তো এই পিডিএফ এ মোটামুটি আরো 5-6টার মতো দলিল থাকার কথা। এখান থেকে বাকিটা আপনারা নিজেরাই দেখবেন, যদি বের করতে না পারেন তখন জানাবেন, ইনশাল্লাহ আমরা ট্রাই করব। আর আসলে আজকের এই ভিডিওতে আমরা চেয়েছিলাম দুটো জিনিস করানোর জন্য, তো সম্ভবত আজকে আসলে আমাদের খতিয়ানটা করানো হবে না। তো আমরা যেটা করি সেটা হচ্ছে খতিয়ানটার জন্য আপনাদের পৃথক আরেকটা আমি ক্লাস নিব, কারণ যেহেতু আপনারা ভালো করে শেখার জন্যই
আসছেন। এখন এই খতিয়ানটার জন্য কিন্তু আমাদের পৃথক করে একটা ক্লাসের প্রয়োজন। তা যাক, আমরা আজকে দলিলটা দিয়েই শেষ করি। তো এটার জন্য আমরা আরেকটা ক্লাস নিয়ে নিব। সেটা যেটা করব সেটা হচ্ছে নেক্সট যে ক্লাস থাকবে সেটা, অথবা যদি করা যায় আমি জানাবো যে আসলে আমরা এইটা কবে নিব, যে খতিয়ানটা সম্পর্কিত ক্লাসটা। তো তাহলে আমরা দলিলের ব্যাপারে আরো কিছু জেনে নেই। অলরেডি আমরা দলিলের ব্যাপারে বিষয়গুলো জানছি, তারপরও আরেকবার একটু স্মরণ করে নেন। সেটা হচ্ছে, আপনি যখন সাব রেজিস্ট্রেশন অফিসে যাবেন, আপনার দলিলটা যেখানে লেখা হয় এটাকে আমরা মৌখিক ভাষায়, কথ্য ভাষায় বা আঞ্চলিক ভাষায় বালাম বলি বা মূল বই বলি। সরকারের ভাষায় তারা বলে এটা হচ্ছে রেজিস্টার, বা হচ্ছে এটা একটা হচ্ছে সরকারি নির্দিষ্ট ফরম্যাটে তৈরি। তো সাধারণত 4 প্রকারের বালাম বইগুলো থাকে, আর যদি খামযুক্তর জন্য একটা আলাদা করে দেওয়া থাকে, অর্থাৎ খামযুক্ত যদি আপনি উইল করেন। এখন এই যে 4 প্রকারের বই বা রেজিস্টার থাকে, এগুলো আমরা প্রথমে বলছি। 1 নম্বরটাতে হচ্ছে যে দলিলগুলো রেজিস্ট্রেশন করার জন্য গ্রহণ করা হয়েছে সেগুলা। 2 নম্বর হচ্ছে যদি কোনো দলিল অস্বীকার করা হয়, 2 নম্বর বইয়ে থাকবে। উইল বা দত্তক গ্রহণ সংক্রান্ত দলিল হলে 3 নম্বরে থাকবে। এটা ছাড়া বিবিধ মিসেলেনিয়াস যে সমস্ত দলিল আছে, অর্থাৎ যেগুলো আমাদের যে স্থাবর সম্পত্তির সাথে সম্পর্কযুক্ত না, তারপর আমরা রেজিস্ট্রেশন করতে পারি, সেই দলিলগুলো 4 নম্বর বইয়ে থাকবে। তো নর্মালি 100-র মধ্যে প্রায় 98টা দলিলই হচ্ছে আমাদের 1 নম্বর বইয়ের। আমরা যে সাবকবলা, হেবা, দান, ওসিয়ত, বিনিময়, পাওয়ার অফ অ্যাটর্নি যাই বলি, সবকিছু আমাদের এই 1 নম্বর বইয়ে। এই 1 নম্বর বইয়ের 2টা ইন্ডেক্স বা সূচি তৈরি করা হয়। একটা হচ্ছে দাতা গ্রহীতার দলিলের প্রকৃতি অনুযায়ী, আর একটা হচ্ছে আপনার ওই সম্পত্তির নির্দিষ্ট মৌজা ভিত্তিক, কোন মৌজা সম্পত্তি, দাগ নাম্বার দিয়ে। তা আপনি যখন দলিল তল্লাশি দিবেন, আপনি প্রথমে এটা দিয়ে চেক করে দেখেন পান কিনা। যদি না পান, আপনি মৌজা ভিত্তিক ট্রাই করেন। আপনি যদি দাতা গ্রহীতার নাম দিয়ে নাও পান, মৌজা ভিত্তিক দিয়ে অবশ্যই পাবেন, কারণ একটা মৌজাতে দাগ নাম্বার কিন্তু একই থাকে। তাই আপনি এইটা একটু চেষ্টা করবেন। আর আমাদের যেটা হয়, আপনি যখন একটা দলিল তল্লাশি দিবেন, সরাসরি বালাম বই আপনি দিতে পারবেন না। প্রথমে আপনাকে এইগুলা তল্লাশি দিতে হবে, এই যে ইন্ডেক্স গুলা। তো এগুলোর জন্য সরকারি খরচ, 1 বছরে যদি তল্লাশি দেন, সরকারি খরচ হচ্ছে 20 টাকা। একের অধিক বছর হইলে হচ্ছে প্রথম বছর 20 টাকা, পরবর্তী বছর হচ্ছে 15 টাকা। আর সরকারি নিয়ম না থাকলেও তাদের অলিখিত নিয়ম হচ্ছে একসাথে 12 বছরের বেশি এক ফর্মে আপনারা আবেদন গ্রহণ করতে পারবেন না। এখন আপনি যদি 25 বছরে তল্লাশি দিতে চান, তাহলে আপনাকে 3টা আবেদন ফর্ম গ্রহণ করতে হবে। একটাতে 12 বছর, দ্বিতীয়টাতে 12 বছর, তৃতীয়টাতে 1 বছর। তাহলে সর্বোচ্চ আপনি 12 বছরের জন্য একটা টোকেন ব্যবহার করতে পারবেন। আর যখন আমরা একটা দলিলের সার্টিফাইড কপির জন্য আবেদন করি, তো এটার জন্য যে খরচ, এটার আবার হিসাব ভিন্ন। তো এটার মধ্যে খরচ হচ্ছে যে আপনাকে যেটা করতে হয়, প্রথমে 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করতে হয়। তো এরকম 20 টাকার কোর্ট ফি দিয়ে আপনি আবেদন করলেন। আবেদন করার পরে আপনার দলিলটা, যেটার মধ্যে আপনারা লিখা হবে, স্টাম্পটা হবে 50 টাকার। এটা ছাড়া যেটা করতে হয়, আপনি যদি বালামটা পরিদর্শন করেন, সেই বালামের জন্য 10 টাকা। এটা ছাড়া দলিলটা যত পাতার সেই হিসাবে 16 টাকা। জিজি ফি, যে ফি গুলা নিয়ে আমাদের পৃথক একটা ক্লাস আছে। তো সেখানে আপনারা বুঝতে পারবেন যে আমরা যে টাকাটা জমা দিই, কোন খাতে জমা দিচ্ছি। তো ওভারঅল হিসাব করলে আমাদের 500 টাকার মতো আসে একটা দলিল। কিন্তু বাস্তবে আপনি 1,000 থেকে 2,000 টাকার কমে কিন্তু সার্টিফাইড কপি পাবেন না। তো আমরাও হয়তো সরকারকে রিকোয়েস্ট করব, যদি একটা ফিক্সড করে দিত যে ঠিক আছে, এই দলিলের একটা সার্টিফাইড কপি 700 টাকা লাগবে, তাহলে হইতো। এখন এই যে পৃথক পৃথক খরচ, আপনার ধরেন যে তল্লাশি ফি, বালাম পরিদর্শন ফি, স্টাম্প ফি, কোর্ট ফি, দলিল লেখন ফি, এগুলো একজন সাধারণ মানুষের পক্ষে কিন্তু বোঝা সম্ভব না। এটা ছাড়া আপনি যদি জরুরি চান, সেক্ষেত্রে বলতেছে 50 টাকা। আবার দলিলটা যদি 3 পাতার বেশি হয়, সেক্ষেত্রে বলতেছে যে আরো প্রতি পাতা 16 টাকা করে। তো এত হিসাব তো আর মনে রাখা কিন্তু একজন সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব না। তো যাই হোক, আমরা যেটা বলি, এই যে সাব রেজিস্ট্রেশন অফিসেই আপনি এখানে আবেদন করবেন, যদি তাদের কাছে বালামটা থাকে। না হলে আপনি ওই যে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে আবেদন করবেন। নর্মালি যেগুলো হয় যে সদর সাব রেজিস্ট্রি অফিস যেটা বলা হয়, তো এটার সাথেই আপনি কিন্তু জেলা রেজিস্ট্রারের কার্যালয় পাবেন। তবে কিছু অঞ্চলে জেলা রেজিস্ট্রারের যে কার্যালয়, এটা পৃথক থাকে। তো এখন আপনার অঞ্চলে আপনাকে খোঁজ নিতে হবে যে দুটো কি একসাথেই আছে না পৃথক কোনো জায়গায় আছে। আপনার খুশি, আপনার অঞ্চলে আপনি খোঁজ নিবেন আপনার জেলা শহরে। এখন যদি আমরা দেখি যে একটা দলিলের খরচ, যেটা যেটা আমরা অন্য ভিডিওতে দেখাবো, তারপরেও যেহেতু আজকে আমরা শুধু দলিল নিয়ে আলোচনা করতেছি, একটা দলিলের যে খরচ, এটা প্রথমে আপনাকে যে জিনিসটা দেখতে হবে যে দলিলের বিক্রেতাকে, সর্বপ্রথম বিক্রেতা কি ব্যক্তি পর্যায়ে বিক্রেতা না কোনো রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি।
যদি দেখেন ব্যক্তি পর্যায়ে বিক্রেতা, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার খরচটা এখন আসবে রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন খাতে নিবে 1%। আপনার সম্পত্তি যত মূল্য হবে, যদি সেল ডিড হয় 1%, স্টাম্প শুল্ক 1.5%, আর স্থানীয় কর 3% হইতে পারে, 2%। অর্থাৎ আপনার সম্পত্তি যদি আপনার যেটা হয় সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে হয়, অথবা যে মেগা সিটি গুলো সিটি কর্পোরেশনের অধীনে হয়, তাহলে 2%। আর এর বাইরে হলে 3% তারা নেয়, 1% ইউনিয়নে দেয়, 1% উপজেলায় দেয়, 1% তারা জেলা শহরে দেয়। তো এর জন্য জেলা পর্যায়ে 3%, আর যদি ক্যান্টনমেন্ট বোর্ড বা এই মেগা সিটি গুলো হয়, মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে 2%। আরেকটা জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে উৎস করটা। এটা আবার নির্ভর করে, লম্বা চওড়া লিস্ট আছে তাদের, যে আপনার কোন জেলার, কোন থানার, কোন মৌজার অধীনে, তার উপর ভিত্তি করে 1% হইতে পারে, 2% হইতে পারে, 3% হইতে পারে, 4%ও কিন্তু হইতে পারে। তো একজন ব্যক্তি পর্যায়ে যখন সম্পত্তিটা বিক্রি করবে, তখন এই খাতের টাকাটা যুক্ত হবে। এখন এগুলোর সাথে, এগুলোর পাশাপাশি যদি সে রিয়েল এস্টেট বা ডেভেলপার যদি বিক্রি করে, তার ক্ষেত্রে এখন আরো অ্যাড হবে। অ্যাড কিভাবে হবে? আয়কর অধ্যাদেশ বলে একটা অধ্যাদেশ আছে, এই অধ্যাদেশের অধীনে তাকে কিছু ফি জমা দিতে হয়। এটা ছাড়া যদি সেটা লিজ সম্পত্তি হয়, তাহলে এক প্রকারে দিতে হবে। এটা ছাড়া যদি বাড়িঘর ফ্ল্যাট হয়, এক প্রকারে দিতে হবে। যদি সেটা ফ্লট বাণিজ্যিক আকারে বিক্রি করা হয়, সেক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য হবে। এখন ভ্যাটের ক্ষেত্রে আবার ফ্লট হইলে এক প্রকার, ফ্ল্যাট হইলে এক প্রকার, ভিন্ন রকম দেওয়া আছে। তাহলে প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে বিক্রেতাকে। বিক্রেতা যদি রিয়েল এস্টেট হয়, তাহলে এই জিনিসগুলো আপনাকে স্মরণ রাখতে হবে, যে এটার ক্ষেত্রে কোনটা কোনটা প্রযোজ্য হবে, কোনটা হবে না। আর ব্যক্তি পর্যায়ে এই জিনিসগুলো আসবে না। আমরা যে জিনিসগুলো বললাম, আপনার ব্যক্তি পর্যায়ে কোনো ভ্যাট দিতে হবে না, আপনার এই যে লিজ বা আয়করের ক্ষেত্রে এগুলো আসবে না। তো এগুলা নিয়েও আসলে একটা আমাদের আয়কর অধ্যাদেশের উপরে ভিডিও দরকার। তো যতই আমরা পড়বো আসলে ততই জানতে চাবো। তো এই জন্য আপনাদের জন্য আসলে, যেহেতু অনলাইনের যুগ, এই দলিল.com বলে একটা আপনারা ওয়েবসাইট পাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনি যদি ইনপুট দেন, প্রকৃত খরচটা আপনার চলে আসবে। তো সেটা একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা ছাড়া প্রতিটা দলিলে, এটা হচ্ছে কমন, এই খরচটা থাকবেই। কোনটা? ওই 200 টাকার স্টাম্পে হলফনামাটা প্রিন্ট করবেন। এই হলফনামার রেজিস্ট্রেশন ফি 100 টাকা। দলিলটা বালামে লেখার জন্য সরকার নিবে প্রতি পাতা 24 টাকা করে ই ফি নিবে। আর যদি ইংরেজিতে দলিল হয়, 24 টাকা নিবে। আর দলিলটার নকল নবিশ যারা আছেন, তাদের লেখার জন্য এনএন ফি আছে, প্রতি পাতা 24 টাকা বাংলায়, আর যদি সেটা ইংরেজিতে হয় 36 টাকা। আর এই একটা কোড ফি যেটা আছে, এই কোড ফিটা হচ্ছে এলটি নোটিশের জন্য, অর্থাৎ সাব রেজিস্ট্রেশন অফিস থেকে যে নোটিশটা আমরা আপনাদেরকে ফরম্যাটটাও দিয়ে দিব, সেখানে 10 টাকার কোড ফি লাগাইতে হবে। তো এটা হচ্ছে যে খরচ, এই খরচগুলো অনেক ক্ষেত্রে আপনি নগদ জমা দেন, তখন তারা একটা আপনাকে রসিদ দেয়, ডিসিআর দেয়, যে খরচটা তারা গ্রহণ করছে। আর দলিলটা প্রস্তুতের জন্য দলিল লেখকের খরচ আছে, তো অলিখিত সমিতির চাঁদা আছে, সাব রেজিস্ট্রারের ঘুষ আছে, নানা প্রকার, আপনি যে আঙ্গুলের ছাপটা দিবেন, সেখানেও আপনাকে নানা প্রকার টাকা পয়সা দিতে হয়। অর্থাৎ এখানে শুধু আমরা যদি বলি, বৈধ খরচ হচ্ছে দলিল প্রস্তুত আর দলিল লেখকের খরচ। বাকি যে সমিতির চাঁদা, সাব রেজিস্ট্রারের ঘুষ, এই যে ভিতরে আপনার চা পানি নাস্তা, এটা এখন আপনি যে অঞ্চলে দলিল লেখক বা যেখানে দলিল করবেন তার উপর নির্ভর করে। এটা হচ্ছে বাংলাদেশের অলিখিত সত্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে টাকাটা, এটা অনেক পরিমাণ চলে যায়, 5,000, 10,000, 20,000 টাকাও কিন্তু চলে যায়। তো এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, যে আসলে কোনটা লিগ্যাল আর কোনটা আপনার এক্সট্রা খরচ আছে। তো জাস্ট আর কিছু যদি থাকে, যখন এখানে একটা পুরাতন দলিল আছে, সেই পাকিস্তান আমলের দলিল। তো পুরাতন দলিলে একটা সুবিধা কি আছে, আপনি দেখবেন দলিলের গর্ভাংশে এক সাইডে কিন্তু লেখা থাকে যে কতটুকু সম্পত্তি, তার কোন কোন দলিলের প্রকৃতি, দেখেন কবলা দেওয়া আছে। আর এখানে লেখা আছে যেটা জাস্ট রায়ত স্থিতিশীল, সত্ত্বের কবলা। তার মানে এখানে সম্পত্তি হচ্ছে 3 একর 33 শতাংশ। আর কত টাকা সম্পত্তি বিক্রি হচ্ছে সেটা মৌজাটা দেওয়া আছে, থানা এবং জেলাটাও কিন্তু দেওয়া আছে। তো পুরাতন দলিলে আপনি যদি ভিতরে নাও পড়তে পারেন, এই সাইটের অংশে দেখবেন গর্ভাংশে মূল জিনিসটা তারা লিখে রাখে, কতটুকু সম্পত্তি, কত টাকা সম্পত্তি, কোন প্রকারের দলিল। তো এই দলিলটা যদি আমরা পড়তে যাই, দেখেন এখানে বলা হচ্ছে কবলা গ্রহীতা, মানে হচ্ছে সম্পত্তি কে ক্রয় করতেছে। তো এখানে বলতেছে মোসাম্মদ আসিয়া খাতুন, তার স্বামীর নাম দেওয়া আছে সিকান্দার আলী। তারপরে বলা হচ্ছে তার ওই পেশা দেওয়া আছে, যেটা আমরা বললাম সচরাচর থাকে। তো তাহলে আমরা গ্রহীতা পাইলাম।
এখন আমরা এখানে তারপরে যাই যে দাতা। দাতার ক্ষেত্রে বলতেছে যে দেখেন দারোগ আলী, তারপরে নর্মালি যেটা থাকবে তার পিতার নাম থাকবে, তার ব্যবসা ধর্ম থাকবে ইসলাম, পেশা থাকবে, যেটা পুরাতন দলিলে ধারাবাহিকতা আপনি বুঝবেনই। যদি ব্যক্তির নাম থাকে তাহলে পিতার নাম বা স্বামীর নাম, তার ধর্ম, তার পেশা, তার বাসস্থান দেখেন উত্তর রঘুনাথপুর, তারপরে বীরগঞ্জ, তারপর দিনাজপুর, এটা। তার মানে একটা দলিলের, পুরাতন দলিলের ধারাবাহিকতা এটাই, ব্যক্তির নাম থাকলে তার স্বামী বা পিতার নাম, তার ধর্ম, তার পেশা, কোথায় বসবাস করে সেটা। তাহলে আমরা দাতা পাইলাম, গ্রহীতা পাইলাম। এখন যদি আমরা দেখি যে এই দলিলের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একটা আঙ্গুলের ছাপ দেওয়া আছে, দেখেন এখানে হচ্ছে আঙ্গুলের ছাপ দেওয়া আছে, আবার এখানে কিছু লেখাও আছে। তো তার মানে হচ্ছে যে আসলে ইনি যে দিছেন উনি লিখতে পারতেন না, তার মানে উনি আঙ্গুলের ছাপ দিয়ে বিক্রি করছেন সম্পত্তিটা। আর এখানে একটা ডেট দেওয়া আছে, আমরা যদি দেখি এগুলাই কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। পুরাতন দলিল আপনি কখনো একদম ক্রিস্টাল ক্লিয়ার পাবেন না, আপনাকে এটা দেখেই কিন্তু বুঝতে হবে। তো এই দলিলে যে দলিলের তারিখ যদি আমরা দেখি, দেখেন এখানে দেওয়া আছে 17-10-1964। এই তো এটা যেটা আমি এখানে এক্সট্রা করে লিখে রেখেছি। তার মানে এগুলা দেখে আপনাকে বুঝতে হবে। তো আমরা মোটামুটি পাইলাম। তারপরে যদি একটু পড়ি, দেখেন কস্যযোগ জমা, তার মানে আমরা যেটা বললাম বিক্রেতার নামের পরিবর্তে এটা ব্যবহার করা হয়। কস্যযোগ জমা বিক্রয়ের জন্য ঘোষ কবলা পত্র। তো এগুলা কিছু শব্দ আছে যেটা আমাদের কোনো কাজের না, যেটা বললাম কেন বিক্রি করতেছে এই শব্দটা এখানে লেখা আছে। তো আমাদের কাজের কি, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, কতটুকু সম্পত্তি সেটা আমরা বের করব। তো এটার জন্য আমরা চলে যাব নিচের দিকে। দেখেন এখানে যদি আমরা যাই, এখানে আমরা পাচ্ছি যে দেখেন উত্তর রঘুনাথপুর মৌজায় 102/3 হাল খতিয়ান হচ্ছে 98। তার মানে হচ্ছে যে এখানে আমরা দুইটা খতিয়ান পাচ্ছি। একটা হচ্ছে আমাদের হাল খতিয়ান বলতে সব সময় আপনারা বুঝবেন পুরাতন দলিলে হাল বলতে এসে খতিয়ান বোঝায়। এসে 98 নম্বর খতিয়ান, আর সিএস হচ্ছে 102/3 খতিয়ান, খতিয়ানভুক্ত। তারপরে এখানে বলা হচ্ছে যে যদি আমরা দেখি 10 একর 18 শতক সম্পত্তি, দেখেন 10 একর 18 শতক সম্পত্তি। তাহলে আমাদের কাজের জিনিস আমরা কিন্তু পেয়ে গেলাম, সিএস খতিয়ান পাইলাম, এস এ খতিয়ান পাইলাম, জমি কতটুকু সেটাও পাইলাম। এখন বিক্রি হচ্ছে কতটুকু সেটা যদি আমরা দেখি, দেখেন 3 একর 33 শতাংশ সম্পত্তি বিক্রি হচ্ছে এখানে। এখন আমরা এই যে আমাদের আগে যেটা দেখলাম সেটা আবার নিচে আবার পাচ্ছি, দেখেন খতিয়ান নাম্বার 102/3 হাল 98। তার মানে আমাদের টার্গেট থাকবে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি, নিতে চাচ্ছি সেটা কোথায় আছে। তো তারপরে যদি আমরা দেখি যে এই দলিলের মধ্যে আরো যে জিনিসগুলো আছে, তো এই পূর্বে আমরা যেটা বলছি 1985 সালের পূর্বে কি হইতো, আপনার 1 শতক সম্পত্তি যেখানে হইতো সেখানে দলিল করতে পারতেন। তো এই দলিলটা কি করা হয়েছে, এই দলিলে 3 একর 33 শতাংশ যে জেলা অবস্থিত সেখানে না করে অন্য জেলায় কি করা হয়েছে, যে 1 শতক সম্পত্তি দিয়ে সেটা রেজিস্ট্রেশন করা হয়েছে। টোটাল 3 একর 34 শতক সম্পত্তি রেজিস্ট্রেশন করা হয়েছে। এর কারণ একটাই, যে হয়তো 3 একর 33 যে জেলা অবস্থিত, 1 শতক সম্পত্তি অন্য জেলা অবস্থিত। তো নানা কারণে তারা দলিলের দুইটাই দাগ নাম্বার দিয়ে সেখানে করে নিয়েছে। আর এখানে দেখেন ইত্যাদি দেওয়া আছে, মানে হচ্ছে যে যিনি হচ্ছেন শনাক্তকারী, এখানে দলিল লেখকের নাম ঠিকানা দেওয়া আছে। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের। আর আমরা যেটা পড়েছিলাম আমাদের রেজিস্ট্রেশন আইনে, যে আসলে এরকম দলিলগুলাকে তারা কি করে 85 ধারার ক্ষমতা বলে, যদি আপনি সংগ্রহ না করেন 2 বছরের মধ্যে তারা এরকম এগুলোকে জ্বালিয়ে দেয়। তো আর এগুলার আপনার মূল দলিল পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর দলিলের বালাম তো অলরেডি আমরা দেখেছি। আর আঙ্গুলের ছাপের কথাটা যেটা আমরা বললাম, যারা জমি বিক্রি করেছেন শুধু বিক্রেতার আঙ্গুলের ছাপ নেওয়া হয়, মনে রাখবেন ক্রেতার আঙ্গুলের ছাপ সরকারি বালাম বইয়ে কোনো জায়গায় থাকে না, শুধু বিক্রেতারটা থাকে আর দলিলের পিছনে দেওয়া থাকে। আর যেটা আমরা পূর্বেই বলেছি, দলিলে যতই ছবি থাকুক বালাম বইয়ে কোনো ছবি থাকে না, এটাই হচ্ছে দুর্বলতা। আপনি এখন মূল দলিলটা যদি ছিঁড়ে ফেলায় এরকম একটা সার্টিফিকেট কপি উত্তোলন করে নেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। আপনি দেশের বাইরে থেকে যে সম্পত্তি নিছেন, দলিলে যে অন্যজন সিগনেচার করছে তাতে কিচ্ছু যায় আসে না। এইটাই হচ্ছে আমাদের সরকারি বালাম বই। তো যাক, তারপরে আর যদি কিছু ছবি থাকে, এখন যদি বললাম 20 জন যদি বিক্রেতা থাকে, 20 জনেরই কিন্তু আঙ্গুলের ছাপগুলা থাকবে, দেখেন সবার আঙ্গুলের ছাপ দেওয়া আছে, পৃথক পৃথক নাম্বারিং কিন্তু করে দেওয়া আছে। তো মোটামুটি আমরা যদি দেখি, আর এটা হচ্ছে একটা অবিকল নকল। অবিকল নকল কাকে বলে, যখন আজকে আপনি একটা দলিল রেজিস্ট্রেশন করতে দিলেন, তো এটা তো আর কালকেই বালামি লিখবে না। তো তখন যদি আপনার সার্টিফিকেট কপির প্রয়োজন হয়, আপনি যে দলিল লেখকের কাছে দলিলটা লিখছেন তাকেই বলবেন যে ভাই দলিলটার একটা আপনি কি করেন,
নকলের জন্য আবেদন করেন, তখন উনি কি করবে, ওই হুবহু ফরম্যাটটা যেই রকম ভাবে আপনি দলিলটা তৈরি করছিলেন ওইটাকেই 50 টাকার স্টাম্পে প্রিন্ট দিবে। এটা এইরকম 50 টাকার স্টাম্পে প্রিন্ট দিবে। প্রিন্ট দেওয়ার পর এটা তখন কম্পিউটারে কিন্তু টাইপ করার মতো হয়ে গেল। দেখেন এটা, যে এখানে হুবহু আপনার মনে হবে এটা মূল দলিল, এটা মূল দলিল না, এটা হচ্ছে একটা অবিকল নকল। তো এই ক্ষেত্রে সাইডে থেকে কিন্তু লিখা থাকে, আমরা যেটা বললাম যে মূল দলিলে দেখেন কত টাকার স্ট্যাম্প ব্যবহার করা হয়, এই কথাটাও লিখা থাকে। এখানে বলা হচ্ছে যে দলিল নাম্বার কত, 12-33-6-2017 সালের দলিল। তারপরে বলা হচ্ছে স্ট্যাম্প অফ টাকা। এই দলিলে টোটাল কি করা হয়েছে, মূল দলিলে 8 পাতার স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে, প্রতিটা স্ট্যাম্প হচ্ছে 25 টাকার করে, আর সাথে 200 টাকার হলফনামা ব্যবহার করা হয়েছে। মানে হচ্ছে টোটাল এই দলিলে 10 পাতা ব্যবহার করা হয়েছে, 10 পাতা, তার মধ্যে 8 পাতা হচ্ছে 25 টাকার স্টাম্প, আর 2 পাতা হচ্ছে 100 টাকার স্টাম্প। তো এই রকম টোটাল আমরা যেটা বলি যে সাবকবলা দলিলগুলো নর্মালি কত টাকার স্টাম্পে লিখবেন, এটা যেটা হয়, যেহেতু আপনি সাবকবলা দলিলের স্টাম্প খরচটা কি করেন 1.5% হিসাবে জমা দিয়ে দেন, তাই আমরা দেখি কোনো কোনো সাব রেজিস্ট্রেশন অফিসে 200 টাকায় লিখে, কোথাও 300 টাকায় লিখে, কোথাও 400 টাকা লিখে। তবে যত টাকাই লিখেন সর্বোচ্চ 1200 টাকার স্টাম্পে লিখতে পারবেন, বাকি টাকাটা আপনাকে পে অর্ডারের মাধ্যমে জমা করতে হবে। তো এটা হচ্ছে যে আপনি এটা দেখেই সার্টিফাইড কপি দেখেই বুঝতে পারবেন মূল দলিলে কতটা স্টাম্প ব্যবহার করা হয়েছে, কত টাকার স্টাম্প ব্যবহার করা হয়েছে। তারপরে আপনি যদি দেখেন, তারপরে যে রেজিস্ট্রেশন খাতে যে অংশটা যত টাকা দেওয়া হয়েছে, এখানে পে অর্ডার নাম্বার দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, কত টাকা দেওয়া হয়েছে, দেখেন 12,880 টাকা জমা করা হয়েছে। এখন এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন আপনার 23 প্লাস যেটা থাকে সেটা হচ্ছে 24 লেখা থাকে। এটা দ্বারা বুঝেন যে যেটা হয়, আমরা যে ফিটা দিই, অর্থাৎ হলফনামার জন্য যে রেজিস্ট্রেশন 100 টাকা খরচটা যেটা দেই সেটা, এবং এন ফি যেটা দেই সেটা, এই যে রেজিস্ট্রেশন ফি এর সাথে জমা করে রেজিস্ট্রেশন অধিদপ্তর নিয়ে নেয়। তার মানে রেজিস্ট্রি ফিটা, হলফনামার রেজিস্ট্রি ফি এবং এই যে এন ফি যেটা, এটাকে আমাদেরকে পে অর্ডারের মাধ্যমে জমা করতে হয়। এর পরবর্তীতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে স্টাম্প শুল্ক, যেটা দেখেন স্টাম্প শুল্কটা এখানে দলিলে 200 টাকার স্টাম্প ব্যবহার করা হয়েছে, এই জন্য 200 টাকা মাইনাস করা হয়েছে। মাইনাস করার পরে যে খরচটা আছে সেটাই পে অর্ডার করা হয়েছে। বাকিটা উৎস কর আছে, তারপরে উৎসে আয় কর আছে, এটা দেওয়া আছে। তার মানে যেটা হচ্ছে যে আমরা একটা সার্টিফাইড কপি দেখে কিন্তু বুঝতে পারবো যে মূল দলিলে আসলে কি ঘটনা ঘটলো, কত টাকা ব্যবহার করা হয়েছে সবকিছু। যেমন ধরেন যে উপরে এখানে দলিল নাম্বারই দেওয়া আছে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে কত টাকার দলিল কিভাবে আপনারা পড়বেন, কত টাকা ব্যবহার করা হবে সবকিছুই। তারপরে যদি আমরা জাস্ট এই দলিলের হলফনামাটা একটু দেখি, লম্বা চড়া দলিল অনেক, দেখেন এই হলফনামা, এটা হচ্ছে বোঝার কিছুই নেই, এটা সরকারি ফরম্যাট। জাস্ট এখানে যিনি সম্পত্তিটা বিক্রি করতেছেন ওনার নাম ঠিকানা দেওয়া থাকে, আর বাকিটা সরকারি ফরম্যাটেই বলে যে এটা দালাল আইনে কর্তৃত্ব না, এটা অর্পিত না, পরিত্যক্ত না। তো এটাতে মালিক আপনি, কোনো প্রকার লিমিটেশনে বাধা নাই, দলিলে অবমূল্যায়ন করা হয় নাই, কোনো প্রকার যদি ভুল ভ্রান্তি কিছু হয় আপনি বাধ্য থাকবেন একটা নতুন দলিল করতে নিজের খরচে। এটা হচ্ছে কপি পেস্ট, এটাতে বোঝার কিছুই নেই। তার সর্বশেষ 22 নম্বরে যেটা করে সেটা হচ্ছে যে সাব রেজিস্ট্রার সাহেব সিগনেচার করে দেন, দলিলটা কি হয়ে গেল, আপনার রেজিস্টার্ড হয়ে গেল। তো আজকে মোটামুটি আমরা এই পর্যন্তই শেষ করি। আর যেটা বললাম খতিয়ানটা নিয়ে আমরা একটা পৃথক ক্লাসে নিব, আজকের এই ক্লাসে শেষ করা সম্ভব হইল না, কারণ সময় স্বল্পতার জন্য আসলে যতই আমরা চাই শেষ করা কিন্তু সম্ভব হয় না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কোর্সে অংশ নেওয়ার জন্য। তো সেটার জন্য আমরা একটা আলাদা ক্লাস নিব। ধন্যবাদ সবাইকে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন।